সবাইকে শুভ সন্ধ্যা। আমি সুমিত্রা পাল বলছি, একজন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের মা। এটাই আমার প্রথম পরিচয়। আর আমি ডিভিসের একজন কো-ফাউন্ডার। আর এখানে উপস্থিত হয়েছি একদমই অভিভাবক হিসেবে। আর আজকে যে গ্রুপ অফ ট্রু প্যারেন্টস এন্ড প্রফেশনাল, সেই গ্রুপের পক্ষ থেকে যে মাসে বা 15 দিনে পাক্ষিক যে আলোচনার একটা আয়োজন করা হয় সমস্ত প্রফেশনালদের নিয়ে, সেই পক্ষ থেকে আমি উপস্থিত হয়েছি। আজকে আমাদের সাথে আলোচনায় উপস্থিত রয়েছেন অর্চিতা ম্যাডাম, শাহিদুল স্যার, সুশ্রী শ্যাম। আমি বারবার ওনার নামটা ভুল বলি, এক্সট্রিমলি সরি। আমাদের সাথে পৌলমী ম্যাডাম রয়েছেন, আর রয়েছেন আপনাদের মধ্যে থেকে কেউ একজন ওনার নামটা সঠিক বলে দিন। আরেকজন কে রয়েছেন? সুস্মিতা। আচ্ছা, প্রথমে অর্চিতা দি বলবেন। অর্চিতা দি, আপনি একটু, আমি নিজেকে ছোট করে নিচ্ছি। অর্চিতা দি, আপনি আপনার সম্পর্কে একটু বলে এই মানে কমিউনিকেশনে প্যারেন্টদের ভূমিকাটা নিয়ে বলাটা একটুখানি শুরু করুন। আমি নিজেকে মিউট করছি। হ্যাঁ অর্চিতা দি, প্লিজ। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ। গুড ইভিনিং এভরিওয়ান। আমি অর্চিতা পান্ডা, বারাসাত জেলা হাসপাতালে অ্যাজ এন অডিওলজিস্ট স্পিচ থেরাপিস্ট হিসেবে কর্মরত। আর এই বছর এই ফিল্ডে 15 ইয়ার্স হয়ে গেল, আপনাদের আশীর্বাদে আছি। এনিওয়ে, আজকে যে টপিকটা, কমিউনিকেশনে কি রোল একজন পেরেন্টস এবং অ্যাজ এন এসএলপি, তাদের কি রোল আছে। বলাই বাহুল্য যে কমিউনিকেশন সম্পর্কে একটা ছোট্ট আলোচনা আমরা সবার আগে করে নিই। সেটা হচ্ছে যে কমিউনিকেশন যোগাযোগ, এটা আমরা সবাই জানি, এবং এই যোগাযোগটা আমাদের যে উন্নত থেকে উন্নততম হয়, সেটা কিন্তু সেন্ডার রিসিভার মানে দুজন ব্যক্তি বা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে মেসেজের আদান প্রদানে হয়ে থাকে। এবং আমি যদি একটু থিওরিটিক্যালিতে যাই, সেটা হচ্ছে যে কমিউনিকেশনে 3টে মোড আছে, যেটা ইন্টারপার্সোনাল, ইন্টারপ্রিটেটিভ আর প্রেজেন্টেশনাল। তো এই মোডস গুলো কিছুই নয়। একটা হচ্ছে যে ইন্টারপার্সোনাল, হচ্ছে যে যেখানে আমরা নর্মালি যে দুটো ব্যক্তি যারা আমরা কথা বলছি, সেখানে আমার মেসেজটা যে একজনের কাছে যাচ্ছে এবং তিনি সেটাকে রিসিভ করে ততক্ষণে যেটা ফিডব্যাক দিচ্ছেন বা রেসপন্স করছেন, সেই মিনিংটা বুঝে যেটা বক্তা বলছেন, সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল। ইন্টারপ্রিটেটিভ হচ্ছে যে বইতে যেটা লেখা আছে, বা ধরুন আমরা টিভি দেখছি, কথার কথা বলছি, টিভি দেখছি, সেখানে টিভিতে একটা ওয়ান ওয়ে কমিউনিকেট বা টু ওয়ে হলেও সেটা কিন্তু আমরা আমাদের মতো করে একটা মিনিং নিজেদের মধ্যে আত্মস্থ করছি, সেটা কিন্তু ইন্টারপ্রিটেটিভ। আর প্রেজেন্টেশনাল মোড হচ্ছে যখন কোনো কিছু প্রেজেন্ট করছে অনেকগুলো অডিয়েন্সের মাধ্যমে, কোনো পার্টিকুলার সামওয়ান সে নিজেকে প্রেজেন্ট করছে, বা তার কোনো কিছু প্রেজেন্টেশন চলছে কোনো কিছু টপিকের উপরে, দ্যাট ইজ প্রেজেন্টেশন কমিউনিকেশন। এবার আসি কমিউনিকেশনের টাইপ, ভার্বাল, নন ভার্বাল, সবাই জানি আমরা সেটা। ভার্বাল মানে কথার মাধ্যমে, এবং নন ভার্বাল এর মোড ভেরিয়াস মোডস আছে, রিটেন, ভিজুয়াল এবং সাইন ল্যাঙ্গুয়েজ ফর দ্য হার্ড অফ হিয়ারিং পাবলিক পপুলেশন, তাদের জন্য। তো এই ধরনের কমিউনিকেশন আমরা করে থাকি। এবং যারা আমরা ধরুন নর্মাল হিয়ারিং যারা, তারা কিন্তু যে সবসময় যে কমিউনিকেশন সুন্দরভাবে করছি তা কিন্তু নয়। সেখানে কিন্তু অনেক সময় একটা কগনিটিভ বা থট প্রসেস অনেক কিছু ইন্টারফারেন্স আসে। আমি একরকম বলছি, আরেকজন কিন্তু সেই সেম মিনিং এই যে অ্যাকসেপ্ট করবে, নট নেসেসারি। তো কমিউনিকেশন যে শুধু যে স্পেশালি এবেল চিলড্রেন, ডিফারেন্টলি এবেল চিলড্রেনদের জন্য সমস্যা কিন্তু তা নয়। এই অন্তরায় কিন্তু বুঝে নিতে হবে আমাদের প্রত্যেকটা মানুষেরই কমিউনিকেশন প্রবলেম হয়, এবং সেখানে কিন্তু বোঝা, যে তাৎক্ষণিক বোঝা এবং সেটাকে মজাস্ত করে বোঝা, দুটোর মধ্যে অনেক রকমের ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটাকে আমাদের একটু বুঝে নিতে হবে। এবং সবসময় যে সবাই আমরা কমিউনিকেশনটা সুন্দরভাবে ডিল করতে পারি তা কিন্তু নয়। এবার আসি আমরা স্পেশালি এবল চিলড্রেন থেকে, যেটার জন্য আজকের এই ওয়েবিনার। সেই স্পেশালি এবল চিলড্রেন কিন্তু পেরেন্টসদের যে রোল আছে, সেই রোলটা অবশ্যই অনস্বীকার্য। কিন্তু এখানে আমার একটা ছোট্ট করে বলার আছে যে আমরা যে সবসময় বলি পেরেন্টসদের রোল,
পেরেন্টস রোল কি শুধু কি সর্বজন বিদিত? নিশ্চয়ই নয়। যাদের কেয়ার গিভার আছেন, আমি অনেক বাচ্চাদের ক্ষেত্রে ক্ষেত্রে দেখেছি যে মা বাবা দুজনেই ওয়ার্কিং, সেখানে হয়তো দাদু ঠাকুমা বা দাদু দিদিমা এরাও কিন্তু সুন্দর রোল প্লে করছেন, কিন্তু সেখানটা রোল প্লেইং যে করছেন তাকে যিনি বিশেষজ্ঞ বা যিনি স্পিচ থেরাপিস্ট বা স্পেশাল এডুকেটর বা যিনি তাকে কমিউনিকেশন সম্পর্কে যে সঠিক জ্ঞানটা প্রদান করছেন তাকে দেখতে হবে, শুধু বাচ্চাটিকে নয়, বাচ্চাটির সাথে যিনি আসছেন এবং শুধু আসা যাওয়ার ক্ষেত্রে সে মানে শুধু যে আসছেন যাচ্ছেন তা নয়, বাড়িতেও তাকে যে কোয়ালিটি টাইমটা দিচ্ছেন সেই মানুষটিকে সিলেকশন করে তাকেও সঠিকভাবে কমিউনিকেশন সম্পর্কে একটা জ্ঞান দিতে হবে। তবেই কিন্তু বাচ্চাটি রেস্ট অফ দ্য টাইম মানে একজন থেরাপিস্টের কাছ থেকে থেরাপিটা নেওয়ার পরে বা কমিউনিকেশন সম্পর্কে যেটুকু সম্যক ধারণা তিনি নিচ্ছেন তারপরেও যেন সে বাড়িতে সেই চর্চার মধ্যে থাকে। অতএব শুধু যে পেরেন্টসরাই যে শুধু রোল আছে তা নয়, বাচ্চা যদি নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে সেখানে পেরেন্টসের যেমন রোল আছে, তেমনি সে যদি একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকে সেখানে প্রত্যেকটা ফিগারের একটা রোল আছে। তো সেইখানটা কিন্তু রোল প্লেইং প্রত্যেককে তো আর থেরাপি রুমে নিয়ে গিয়ে রোল প্লেইংটা শেখানো যায় না। তো সেখানটা যেখানে বাচ্চার সাথে যে স্কট হিসেবে যিনি যাচ্ছেন তাকে তিনি সেই থেরাপিস্টের কাছ থেকে ঠিকঠাক ভাবে সঠিকভাবে ধারণাটা নিয়ে আর বাকি 5 জন মানুষের মধ্যে স্প্রেড করাটা কিন্তু খুবই দরকার। তো এই জায়গাটা কিন্তু অনেক কিছু একটা লিমিটেশনস আছে অনেকের মধ্যে, যে মা সব থেকে ভালো থেরাপি দেন বা যার মা সময় কম দিচ্ছেন বাবা দিচ্ছেন, তো মাই যে সর্বজন বা সর্বশ্রেষ্ঠা, এটা কিন্তু আমি একজন মেয়ে হয়ে মা হয়ে কিন্তু কখনই মত দেব না। এটা পরে পরে আরো যারা আছেন তারাও এই বিষয়ে আলোকপাত করবেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে কমিউনিকেশনটা কিন্তু যেমন দুটো ব্যক্তির মধ্যে স্থাপন করাটা দরকার, ঠিক সেরকম ভাবে কমিউনিকেশন কিন্তু আর 5 জনের মধ্যেও কিন্তু করতে হবে। এমনও হয় আমি দেখেছি আমাদের নর্মাল যারা ইয়ারিং পপুলেশন অ্যাডাল্ট আমরা অনেকেই দেখেছি একটা গেট টুগেদারে হয়তো দুটো ব্যক্তি দুজনের মধ্যে কথোপকথন করছে বা কনভারসেশন কন্টিনিউ করছে, বাকি 5 জন কিন্তু নিজেদের মতো কোণে কোণে করে দাঁড়িয়ে আছে। দিস ইজ নট এ প্রপার কমিউনিকেশন। তো কমিউনিকেশন কিন্তু সবার সাথে একটা ডেভেলপ করা, এতে কি হয় সোশ্যাল কগনিশন তৈরি হয়, কগনিটিভ কমিউনিকেশনও একটা পার্ট আছে, সেটারও তৈরি করাটা দরকার এবং সেটাও বোঝাতে হবে। কারণ আমাদের কগনিটিভ লেভেলে যদি বাচ্চাদের সাথে ডিল করার ক্ষেত্রে কোনো রকমের ইন্টারফারেন্স আসে, সেটা কিন্তু প্রত্যেকটা পার্টি কিন্তু অবস্ট্রাকশন আসবে। তো কমিউনিকেশন আরো অনেক কিছু হয়তো বলা যেতে পারে। আমি ছোট্ট করে এই জিনিসটাই বলবো যে কমিউনিকেশন কিন্তু যোগাযোগ এমন একটা জিনিস, যদি তুমি নিড ডিমান্ড দুটো ডিফারেন্স বুঝতে হবে। একটি বাচ্চা জল চাইছে, জল তেষ্টা পেয়েছে, তাকে যদি আমি এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস বা স্প্রাইট দিয়ে দিলাম, তাহলে সে কিন্তু জলের জন্য নিডটা এক্সপ্রেস করবে না, কারণ তাকে আপনি কোল্ড ড্রিঙ্কস দিয়ে বুঝিয়ে দিলেন। তাকে আমি তার নিডটাকে এক্সপ্রেস করতে দিলাম, সেই এক্সপ্রেশন করা যে নিডটা তাকে সে সুযোগটা করে দিতে হবে। অতএব সবার আগে ডিমান্ডটা প্লেস করতে হবে। এই ডিমান্ড প্লেস করার জন্য সবার আগে তাকে একটু সময় দিতে হবে, একটু সুযোগ দিতে হবে, তাকে তার মতো বুঝতেও হবে। আমি যদি সব টাইমে একটি বাচ্চাকে সবকিছু করে দিই, প্রথমত ইনিশিয়ালি লাগে, কারণ এটা একটা অ্যাডাপ্টেশন লেভেল থাকে, তো সেই অ্যাডাপ্টেশন লেভেলটা যখন সে অ্যাকোয়ার করে যাবে তখন কিন্তু তাকে সেই জায়গাগুলো থেকে একটু আস্তে আস্তে করে আমাদের পিছিয়ে আসতে হবে। যিনি তাকে কাজে হেল্প করছেন তাকে এবার ইন্ডিপেন্ডেন্টলি বাঁচার জন্য বা ইন্ডিপেন্ডেন্টলি কমিউনিকেশনে তাকে ইনভলভ করার জন্য তাকে কিন্তু সেই জায়গাটা তাকে হেল্প করতে হবে। ইট ইজ কাইন্ড অফ হেল্পিং অ্যাটিটিউড অ্যাকচুয়ালি। তো কমিউনিকেশন লেভেলে কিন্তু শুধুমাত্র কথা বললাম শুনলাম যোগাযোগ তৈরি হলো তা নয়, এই হোল অ্যাপ্রোচ কিন্তু থাকে। আশা করি এরপরে যারা আছেন তারা আরো এর বিষয়ে ফোকাস করবেন। তো সাইদুল, তোমার এরপরে তুমি কিছু বলো। শুভ সন্ধ্যা সকলকে। আচ্ছা, এখানে অর্চিতা ম্যাডাম যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন যে অ্যাকচুয়ালি কমিউনিকেশন নিয়ে যখন আমরা ভাবি তখন আমরা নর্মালি ভাবি যে আমরা যে কথা বলছি বা একটা বাচ্চা যে কথা বলছে সেটাই কমিউনিকেশন। অ্যাকচুয়ালি কমিউনিকেশন শুধুমাত্র কথা বলাটাই কমিউনিকেশন নয়। কমিউনিকেশন মানে হচ্ছে যে একটা বাচ্চা তার নিড বা যে মেসেজ সেটাকেও কি করে এক্সপ্রেস করবে, এবং বাড়িতে অন্য যেনারা আছেন বা অথবা বাইরে যারা আছেন তারা কি করে সেইটাকে বুঝবেন এবং বোঝার পর কি করে সেই ফিডব্যাকটা দেবেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কমিউনিকেশনের একটা প্রসেস।
তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই ঠিক যে আজকের দিনে দাঁড়িয়ে কোনো একটা বাচ্চা যদি তার নিজের নিড বা দরকারি জিনিস যেটা চাওয়া বা বোঝা এটা যদি না করতে পারে তাহলে সেটা খুব একটা সমস্যার জায়গা। কারণ একটা বাচ্চার ক্ষেত্রে কি হয় যে আমি কিছু একটা বললাম বা বাচ্চা কিছু একটা বললো, সেটা দেখা গেল সে বাচ্চা ঠিক করে বাড়ির লোক ঠিক করে বুঝতে পারলো না, অথবা আমরা পেরেন্টসরা বা বাইরের লোক একটা বাচ্চাকে কিছু বললাম সেটা বাচ্চা ঠিক করে বুঝতে পারলো না। মানে কোথাও একটা কমিউনিকেশনের গ্যাপ হচ্ছে, এটাকে আমরা বলি কমিউনিকেশন গ্যাপ। এই গ্যাপটাকে আমরা যত কমিয়ে আনতে পারবো তত দুটো জায়গায় সমস্যার সমাধান হবে। এক হচ্ছে যে বাচ্চার এবং পেরেন্টসদের যে স্ট্রেস লেভেল, সেই স্ট্রেস লেভেলটা কম হবে, এবং বাচ্চাদের যে মিনিংফুল বা এফেক্টিভ কমিউনিকেশন বলতে যেটা বোঝায় সেই জায়গাটা আমরা পাবো। তো এই ক্ষেত্রে একটা জিনিস দেখার সেটা হচ্ছে যে আমরা যখন একটা বাচ্চার সঙ্গে কমিউনিকেট করতে চাই তো সেই জায়গায় প্রিলিঙ্গুইস্টিক স্কিলস গুলো কিরকম জায়গায় আছে সেটা আমাদের দেখতে হবে। প্রিলিঙ্গুইস্টিক স্কিলস এর মধ্যে যেমন পড়ে হচ্ছে আই কন্ট্যাক্ট, তারপর হচ্ছে অ্যাটেনশন, তারপর হচ্ছে টার্ন টেকিং, এরকম অনেকগুলো বিভিন্ন রকম প্রিলিঙ্গুইস্টিক স্কিলস আছে। সেই প্রিলিঙ্গুইস্টিক স্কিলস গুলো কিন্তু পার্ট অফ কমিউনিকেশন, বা আমরা একটা যে লিঙ্গুইস্টিক স্কিলস বা ল্যাঙ্গুয়েজ বা স্পিচ এই যে জায়গায় আসছি তার আগের স্টেজ। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছি যে বহু ক্ষেত্রে কি হয় যে বাচ্চার প্রিলিঙ্গুইস্টিক স্কিলস গুলোই প্রপারলি ডেভেলপ করেনি, ওই জায়গাগুলোতেই বাচ্চার অনেক ল্যাকিং আছে, অথচ আমরা কন্টিনিউয়াসলি চাইছি যে বাচ্চা কথা বলুক, বাট সেটা কিন্তু সম্ভব নয়। কারণ হচ্ছে আমি একতলা থেকে মানে আমি হয়তো নিচে একতলায় আছি, বাট হঠাৎ করে আমি চাইছি, আমার ডিমান্ড হচ্ছে যে আমি 10 তলায় পৌঁছবো, তো আমাকে খুব স্টেপ বাই স্টেপে এগোতে হবে। আমাকে একতলা থেকে 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা এইভাবে স্টেপ বাই স্টেপ এগোনোর পরেই কিন্তু আমি 10 তলায় পৌঁছাতে পারবো। তো আমি কিন্তু ডাইরেক্টলি 10 তলায় পৌঁছাতে পারবো না। অনেক সময় দেখা যায় যে পেরেন্টসদের ক্ষেত্রে, কারণ এটাও পেরেন্টস আমি দোষ দিচ্ছি না বা বলছি না এই কারণে, কারণ হচ্ছে যে নর্মালি আমাদের সমাজে কি হয়, আমরা পেরেন্টসরা বা যে কোনো লোক কম্পেয়ার করি বেশি, এবং কম্পেয়ার করতে গিয়ে তখন আমাদের মনে হয় যে আমাকে ওটা পেতে হবে, আমাকে ওটা পেতে হবে। এবং এটা শুধুমাত্র যে স্পেশাল নিড বাচ্চাদের ক্ষেত্রে তাই নয়, এমনি নর্মাল বাচ্চাদের ক্ষেত্রেও পেরেন্টসরা যখনই আরেকজন বাচ্চার সঙ্গে কম্পেয়ার করতে শুরু করেন, সে কম্পেয়ার করতে শুরু করলেই দেখা যায় যে এই প্রবলেমটা বেশি বাড়ে। যে এবং তখনই কি হয়, তখন পেরেন্টসদের মধ্যে স্ট্রেস লেভেল বাড়ে, এবং পেরেন্টসদের মধ্যে যে স্ট্রেস লেভেল এবং নেগেটিভিটি যেটা বাড়ছে সেটা বাচ্চার মধ্যে রিফ্লেক্ট করে, এবং বাচ্চার মধ্যেও সেটা তখন স্ট্রেস লেভেলটা বাড়তে শুরু করে। তো আমাদের যেটা উদ্দেশ্য কমিউনিকেশন বা রোল অফ, মানে এখানে যেটা টপিক ছিল আজকে যে রোল অফ পেরেন্টস ইন কমিউনিকেশন, তো সেইটা অ্যাজ এ হোল পেরেন্টসদেরকে ভাবতে হবে বা বুঝতে হবে যে কমিউনিকেশন জায়গাটা আমরা কি করে একটা বাচ্চার নিডটা ক্রিয়েট করব। যেমন আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে ধরুন আজকে আমরা কাজ করছি বা এই এত করোনার একটা সময় যেখানে আমরা খুব ভয়ে ভয়ে আছি যে আমরা বাইরে বেরোচ্ছি, কাজে যাচ্ছি, কিন্তু করতে হচ্ছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে যে উই নিড মানি। আমাদেরকে আমাদের নর্মাল জীবন যাপন করতে হলে আমাদের পয়সা দরকার। তো এই যে পয়সা দরকার, তার জন্য পয়সা দরকার আমাদের নিজের লাইফ লিড করার জন্য, এবং তার জন্য আমরা যে বাইরে বেরোচ্ছি, এটা হচ্ছে নিড। এবার যদি দেখা যায় যে আমার অ্যাকাউন্টে কেউ হয়তো মান্থলি বেসিসে রেগুলারলি কেউ পয়সা ট্রান্সফার করতে শুরু করেছে, তখন কিন্তু আমার এই নিডটা থাকবে না। আজকে কোনো সমস্যা, আমি আজকে গেলাম, আমার ইচ্ছা হলো গেলাম, আমার ইচ্ছা হলো না গেলাম না। একই রকম ভাবে একটা বাচ্চার ক্ষেত্রে যখন আমরা কমিউনিকেট করব, বাচ্চা যদি সেই জিনিসটা, সেই নিডটা যদি না বুঝতে পারে, সেই নিডটা যদি না ক্রিয়েট করা যায়, তাহলে কিন্তু বাচ্চাও কমিউনিকেট করতে উৎসাহী হবে না। এইটা কিন্তু পেরেন্টসদেরকে খুব ভালো করে বুঝতে হবে। তার সঙ্গে সঙ্গে যখন আমি একটা জায়গা বাচ্চার সঙ্গে কমিউনিকেট করছি, তো তার সঙ্গে এই যে নিড ক্রিয়েট করলাম, নিড ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে বাচ্চার সঙ্গে ইন্টারঅ্যাক্টিভ বা ইন্টারাকশন যেটা, সেটাও কিন্তু অনেক বেশি বাড়াতে হবে। যদি ইন্টারাকশন বা ইন্টারঅ্যাক্টিভ এই জিনিসগুলো গুরুত্ব যদি নাই থাকতো, তাহলে কি হতো, বিভিন্ন যে খেলা হয় ক্রিকেট, ফুটবল, তাতে যে ক্রিকেট খেলা দেখবেন যে যখন ফাইনাল কোন একটা মেইন
ম্যাচ হচ্ছে বা ক্রিকেট খেলা, তার আগে কিন্তু নেট প্র্যাকটিস করা দরকার পড়ে, রেগুলারলি নেট প্র্যাকটিস করা দরকার পড়ে। তো সেই জিনিসগুলো তাহলে দরকার হতো না, তাহলে কিন্তু একদম ডাইরেক্টলি একদম স্টেডিয়ামে গিয়ে ম্যাচই সবাই খেলতেন। এই যে ইন্টারঅ্যাকশন বা ইন্টারঅ্যাক্টিভ প্লে, এইটা একটা বড় ভূমিকা আছে পেরেন্টসদের ক্ষেত্রে, এটাও কিন্তু পার্ট অফ কমিউনিকেশন। মানে কমিউনিকেশন কোনো কিছু বাদ দিয়ে কিন্তু কমিউনিকেশন নাই, কমিউনিকেশন প্রত্যেকটা জায়গায় ঢুকে আছে। এবং প্রত্যেকটা জায়গায় কি করে, যদি আমি বলি যে একজন বাচ্চা অঙ্ক বুঝতে সমস্যা, ম্যাথমেটিক্স এর সমস্যা, সেখানেও কিন্তু কমিউনিকেশন, লজিকে বুঝতে সমস্যা, মানে লজিক দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের সমস্যা, ল্যাঙ্গুয়েজের সমস্যা মানে কমিউনিকেশনের সমস্যা হচ্ছে, কমিউনিকেশনের সমস্যা হচ্ছে মানে অঙ্ক বুঝতে পারছে না। মানে ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন, অনেক সময় আমরা ভাবি যে এগুলো হয়তো ল্যাঙ্গুয়েজ একটা আলাদা পার্ট, কিন্তু এগুলো হচ্ছে লাইফের প্রত্যেকটা মুহূর্তে কমিউনিকেশন ইনভলভড। সেটা খেলা থেকে শুরু করে, আমাদের প্রত্যেকটা কথোপকথন থেকে শুরু করে, প্রত্যেকটা কাজের মধ্যে শুরু করে, মানে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এভরিওয়্যার কমিউনিকেশন এতটাই একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং সেইটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তো আরেকটা হচ্ছে যে পেরেন্টসদের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে যে পেরেন্টসরা হয়তো ভাবছে যে আমি তো ঠিক করে কমিউনিকেট করছি, ও করছে না। এইখানেও একটা জিনিস বলার, সেটা হচ্ছে যে আমাকে কিন্তু ওই বাচ্চার লেভেলে নেমে আমাকে বুঝতে হবে। আমি কিন্তু আমার লেভেলে থেকে কিন্তু আমি বাচ্চাকে বোঝার চেষ্টা করলে কিন্তু হবে না, আমাকে কিন্তু বাচ্চার লেভেলে নেমে বুঝতে হবে, এবং বাচ্চার লেভেলে নেমে আমার ওর সঙ্গে কমিউনিকেট করতে হবে, ওর সঙ্গে খেলাধুলা করতে হবে, যেটাই করি। যেমন হচ্ছে যদি আমরা একটা পেরেন্টসরা যদি বাচ্চাকে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মধ্যে ইনভলভ করি, সেটা কিন্তু একটা খুব বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ বাচ্চা কিন্তু সেখানে বুঝতে শেখে, টার্ন টেকিংটা ডেভেলপ করতে শুরু করে। ও কিন্তু একটার পর একটা যে একসঙ্গে আছি, থাকছি, করছি, তার মধ্যে দিয়েও কিন্তু ওর এক্সপিরিয়েন্স বাড়ে এবং ওর কমিউনিকেশন স্কিলস বাড়ে। এবং ধীরে ধীরে কি হয়, যখন এইগুলো বাড়ে, সেই সঙ্গে সঙ্গে ওর রিসেপটিভ ল্যাঙ্গুয়েজটা বাড়ে, মানে বোঝার জায়গাটা বাড়ে। আমি যদি একটা খুব সাধারণ এক্সাম্পল দিই, সাপোজ ধরুন আমি তামিল বা তেলেগু কোনো ভাষা একদম জানি না, অথচ আমি চেন্নাইয়ে রেগুলারলি ওখানে আছি, ওখানে গিয়েছি, আমাকে থাকতেই হবে। তো নর্মাল সবাই কাজকর্ম করছে, আমি ওদের সঙ্গে ইনভলভ হয়ে আছি, আমিও থাকছি, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু এই যে ইন্টারাকশন, আমি একসঙ্গে কাজ করছি, ইনভলভ হচ্ছি, তাতে কি হবে, গ্র্যাজুয়ালি আমি কিন্তু ওনাদের ওখানে যারা আছেন, ওনারা বিভিন্ন রকম ভাবে যে কমিউনিকেট করছেন, সেটা কিন্তু আমি প্রথমে বুঝতে শুরু করব। এবং বোঝার সঙ্গে সঙ্গে কি হবে, ওই কাজগুলোর সঙ্গে যে পার্টিকুলার ওয়ার্ড যেটা ইনভলভ, যেমন ধরুন আমাকে ওনারা হয়তো নিজেদের মধ্যে বলছেন তান্নি দো, তান্নি তান্নি তান্নি, এবং তান্নি মানে যে জল, তান্নি মানে জল, এটা যখন আমি কখন বুঝতে পারবো, যখন দেখবো যে তান্নি বলার সঙ্গে ওনারা কি হচ্ছে, জল দিচ্ছেন, এই আদান প্রদান করছেন, তার সময়, সেই সময় আমি কিন্তু তাহলে বুঝতে শুরু করবো যে আচ্ছা তান্নি মানে জল। এরপরে কখন আমার যখন দরকার হবে, আমি কিন্তু ওই যে তান্নির সঙ্গে জল, এই কোরিলেশন, এই রিলেশন বা এই মিনিংফুল ওয়ার্ডটা কিন্তু আমি তখন শিখে নিলাম, আমার রিসেপটিভ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করলো। এরপরে আমার যখন বলার দরকার হবে, তখন কিন্তু আমি বলতেও শুরু করব যে তান্নি বা তান্নি, এটার প্রপার ইউজ আমি ব্যবহার করতে শুরু করব। তো এইখানে হচ্ছে যে কমিউনিকেশন এবং পেরেন্টসদের রোল বা ভূমিকা হচ্ছে এটাই। এরপর যদি সুস্মিতা, উনি যদি লাইনে, মানে উনি যদি থাকেন, তাহলে উনি যদি এই বিষয়ে কিছু আলোকপাত করেন বা কিছু বলেন। আমাদের সাথে জয়েন করেছেন সুস্মিতা, আপনাকে আমি অনুরোধ করব, আপনি যদি, আচ্ছা আমি এখানে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু লগ ইন করার টাইম আমাদের এক একজন প্যানেলিস্টের এক এক রকম হয়েছে, তাই আমি ফর্মালি কারো ইন্ট্রোডাকশন দিতে পারিনি। আমাদের যখন লাইভ একদম শেষের দিকে হবে, আমি সবার একটা ফর্মাল ইন্ট্রোডাকশন শুরুতে দিতে হয়, কিন্তু আমি শেষে মানে সবার থেকে বিদায় নেওয়ার সময় সবার একবার একটা ইন্ট্রোডাকশন দিয়ে নেব। তো সুস্মিতা, আপনার কাছে যাচ্ছি, আপনি মানে ওভার টু ইউ, আপনি এবার এটা হালটা ধরে নিন। হ্যালো সবাইকে, শুভ সন্ধ্যা। সরি যে নিচ্ছি, আমার একটু লেট হয়েছে জয়েন করার জন্য। তো আমরা ডিসকাস করব স্পিচ থেরাপিস্ট আর প্যারেন্টস কার কি রোল সেটা নিয়ে। আসলে কি হয়, প্যারেন্টসরা ভাবে যে আমরা
তো অনেক কিছু জানি, আমরা বাচ্চাকে ভালো করে বুঝি, একদম সেটা ঠিক। ওরকম ভাবে স্পিচ থেরাপিস্ট ভাবেন যে আমরা হচ্ছি আমাদের ফিল্ডে, আমাদের তো অনেক কিছু জানেন, সেটাও ঠিক। অনেক সময়ই দেখি একটা বাচ্চাকে নিয়ে তার প্যারেন্টসরা আমার কাছে আসছেন, তাদেরকে আমি যখন বলি এই করাতে হবে বাড়িতে আপনাকে, তখন তারা একটু আন্ডার কনফিডেন্স হয়ে যান, আমি কি করে করাতে পারবো, আমি যদি করাতে পারতাম তাহলে কি আপনার কাছে আসতাম। কিন্তু সেটা তো নয়, দুজনকে এখানে একটা রিলেশনশিপ মেনটেন করতে হয়। যেরকম আপনি আপনার ফ্যামিলি, আপনার বাচ্চাকে খুব ভালো করে বোঝেন, তেমনি আমি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, কি স্ট্র্যাটেজি বাচ্চার সাথে অ্যাপ্লাই করলে একটা বাচ্চার উপকার হবে, তার কি প্রবলেম আছে, সেগুলো হয়তো আমি আপনার থেকে একটু ভালো বুঝতে পারবো। তো সেক্ষেত্রে কি হবে, আমাদের একটা রিলেশনশিপ বিল্ড করতে হবে, বাচ্চাকে ঘিরে আমাদের রিলেশনশিপ। আপনি যেরকম করে বলতে পারবেন আপনার বাচ্চা কিসে কিসে ভালো, আর আপনার ফ্যামিলি কিসে কিসে আপনার বাচ্চাকে সাপোর্ট করবে, বাচ্চা কার সাথে মিশতে ভালোবাসে, কাছ থেকে কিভাবে শিখতে পারবে, সেরকম ভাবে আমি বলতে পারবো আপনার বাচ্চার কোথায় প্রবলেম আছে, বাচ্চা কি আদৌ তার বয়সী বাচ্চাদের মতো ডেভেলপ করতে পারছে, বাচ্চার কি আদৌ সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট ওই লেভেলে আছে, বাচ্চা কি তার বয়সের অন্যান্য বাচ্চাদের মতো করে ডেভেলপ করছে, না কোথাও একটু ডিলে আছে, কি কথা বলার ডিলে আছে, ফিজিক্যাল ডেভেলপমেন্টে একটু ডিলে আছে, বা সাইকোলজিক্যালি একটু ডিলে আছে, বা ইমোশনালি একটু ডিলে আছে, সেগুলো কিন্তু আমি বেটার ধরতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের একটা বন্ড তৈরি করতে হবে, সেখানে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, আমি যা বলছি সেই হিসাবে কাজ করলে আপনার বাচ্চার উন্নতি হবে, আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে, যেহেতু আপনি বাচ্চাকে ভালো করে বোঝেন, আমি যে স্ট্র্যাটেজিটা দিচ্ছি ওটা কি আদৌ বাচ্চার জন্য কাজ করবে। আমি যদি এরকম কিছু একটা বললাম যে বাচ্চা নিজের গ্র্যান্ড প্যারেন্টস এর কাছে থেকে এটা করলে ভালো হবে, আর সেক্ষেত্রে যদি বাচ্চার গ্র্যান্ড প্যারেন্টস তার কাছে থাকছেনই না, সেক্ষেত্রে তো সেই স্ট্র্যাটেজিটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি আমাকে ধরিয়ে দিতে পারবেন এইটা হবে না, আমার বাচ্চার জন্য আরেকটা স্ট্র্যাটেজি আমাদের মিলে ডেভেলপ করতে হবে। তো এটা একটা গ্রুপ প্রসিডিওর, এটা একটা টিম ওয়ার্ক, দুজনকেই ইকুয়ালি পার্টিসিপেট করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে সেকেন্ড যেটা বলবো আমি, এমপ্যাথি। আমি যে একটা স্পিচ থেরাপিস্ট এত বছরের একটা কোর্স করার পরে উনি বাচ্চার সামনে গিয়ে কিছু স্ট্র্যাটেজি ডেভেলপ করছেন, কিছু কাজ করছেন, হয়ে গেল, সেটা কিন্তু নয়। একটা বাচ্চাকে নিয়ে একটা স্পিচ থেরাপিস্ট হয়তো দিনের 24 ঘন্টার মধ্যে বাকিটা টাইম ভাবতেই থাকেন যে এই বাচ্চাটা এই প্রিরিকুইজিটস আছে, এই রিকুইজিটস আছে, এই জিনিসগুলো আছে, এইগুলোর মধ্যে দিয়েই আমাকে স্পিচ থেরাপিটা প্ল্যান করতে হবে। তো সেক্ষেত্রে আমি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারবো, এর মেন্টাল এজ এতটা, এর ফিজিক্যাল এজ এতটা, এর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এতটা, এক্সপ্রেস এতটা করতে পারে, রিসেপশন এতটা, সেই ক্ষেত্রে এগুলো সব মিলিয়ে আমাকে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, যেটাতে আমার টার্গেট গোল হবে ওর যে লেভেলে আছে ওর থেকে একটা লেভেল উপরে নিয়ে যাওয়া, সেটাতে আমাকে প্যারেন্টসরা হেল্প করবে। সেটাই হচ্ছে স্পিচ থেরাপি আর প্যারেন্টস এর রোল। আর একটা জিনিস অনেক সময় হয়ে থাকে যে প্যারেন্টসরা বসলে বাচ্চারা কাজ করছে না, বা প্যারেন্টসরা থাকলে বাচ্চারা ওনার কাছে যাচ্ছেন, সেক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে স্পিচ থেরাপি, যদিও আমরা বলি স্পিচ থেরাপিতে প্যারেন্টসদেরকেই মেইনলি শেখানো হয় কি করতে হবে, বাচ্চাকে আমি বুঝবো, বাচ্চার সাথে ওটা করে প্যারেন্টসকে দেখাবো, তাহলে পুরোটা ওনারা করতে পারবেন। কিন্তু অনেক সময় হয় যে বাবা মাকে ভেতরে রাখতে দেওয়া যায় না, তো সেক্ষেত্রে আমাকে একটা কমিউনিকেশন নোটবুক মেনটেন করতে হবে, যেখানে আমি ওখানে লিখবো যে আমার কি করানো হলো, এরপরে কি করাতে হবে। আর সেক্ষেত্রে মা লিখবেন, মা বা বাবা বা যে কেয়ারটেকার, বাচ্চার প্রধান কেয়ারটেকার, তিনি লিখবেন আর কি করানো হলো, যেরকম কোনো বিশেষ দিন, কোনো বিশেষ ডেভেলপমেন্ট যেগুলো বাচ্চার হচ্ছে, বাচ্চার নতুন ভাই বা বোন হয়েছে, বা বাচ্চার জন্মদিন সেলিব্রেশন হয়েছে, বাচ্চা কোথাও ঘুরতে গেছে, সেগুলো যদি একটু পয়েন্ট আউট করে বাবা মা একটা ডায়েরি মেনটেন করেন, সেক্ষেত্রে আমি ওগুলো অ্যাপ্লাই করতে পারবো, বাচ্চাকে শেখাতে পারবো। তাহলে কি হয়, আমি কিছু একটা করাচ্ছি, বাবা মা কিছু একটা করাচ্ছেন, দুজনের মধ্যে যদি কোনো মিল না থাকে, সেক্ষেত্রে বাচ্চা তো কিছু নিতে পারবে না, ও বুঝতে পারবে না। তো সেইগুলো একটু ডেভেলপ করিয়ে দেওয়া, সেগুলোতে হেল্প করা থেরাপিস্টকে, এগুলোই বাবা মার কাজ। আর অনেক সময় কি করেন, বাবা মা বলেন যে ওই থেরাপিস্ট ওর এই বাচ্চাকে এটা শিখিয়েছিলেন, তাতে ওর অনেক ডেভেলপ হয়েছে, আপনি তো আমাকে বলে দেননি এটা।
সেটা তো হয় না, আপনার বাচ্চার কি প্রবলেম আছে সেই হিসাবে আমি আপনাকে বলবো। সেই থেরাপিস্ট সেটা কেন বলেছেন সেটা উনি জানেন আর বাচ্চার বাবা মা জানেন, আমি জানি না, যেহেতু আমি বাচ্চাকে চিনি না, আপনিও জানেন না। তো সেটা কখনোই করা উচিত না, কম্প্যারিজন কখনই করা উচিত না। আপনার প্রথম কাজ হচ্ছে আপনি এরকম একজন থেরাপিস্টের কাছে যাবেন যে এক্সপিরিয়েন্সড, যে অ্যাটলিস্ট থেরাপিস্ট, অনেক কোয়াক প্রফেশনালস আছেন যাদের কাছে বাচ্চারা নিয়ে যায়, অনেক দিন ধরে অনেক কিছু করাচ্ছেন, বাচ্চার উন্নতি হচ্ছে না, তারপরে উনি থেরাপিস্টের কাছে এলেন, আসল থেরাপিস্ট। তখন উনি বললেন যে আমি এত বছর ধরে বাচ্চার পেছনে খাটছি, উনি যা যা বলেছেন করিয়েছি, কিন্তু কিছু হচ্ছে না। আর আরেকজন মা, উনি 1 মাসে বা 2 মাসে ওটা অ্যাচিভ করে ফেলেছেন। সেটার ক্ষেত্রে আপনাকে খুব গুরুত্ব দিতে হবে থেরাপিস্ট চুজ করার ক্ষেত্রে। উনি যেন কোয়ালিফাইড হন, উনি এক্সপিরিয়েন্সড হন, আর একটা ট্রান্সপারেন্সি মেনটেন করতে হবে। আপনার যে কোনো প্রশ্ন আপনি থেরাপিস্টকে যাতে করতে পারেন, কেন আমি এটা বাচ্চার জন্য করাবো, উনি খুব সহজভাবে আপনাকে বুঝিয়ে দেবেন। এতে লুকানোর কিছু নেই। এটা যদিও সায়েন্টিফিক, এটাকে সবকিছু ক্লিয়ারলি বলা যেতে পারে, কেন এটা করাবো, এটাতে কি উন্নতি হবে বাচ্চার। তো সেটা আপনাকে সবসময় করতে হবে। আপনি থেরাপিস্টকে জিজ্ঞেস করবেন আমার বাচ্চাকে এই স্ট্র্যাটেজি দিয়ে এটা হচ্ছে না, আমি কি অন্য কিছু করতে পারবো, বা এটা ছাড়া কি অন্য কিছু সহজ পদ্ধতি আছে, বা এটা আমার বাচ্চা এত তাড়াতাড়ি অ্যাডপ্ট করছে না, তার আগের কোনো স্কিল কি ওর ল্যাক হয়ে গেছে যেটা থেরাপিস্ট আমাকে হেল্প করতে পারবেন, সেগুলো আপনাকে বাচ্চার থেরাপিস্টের সাথে ডিসকাস করতে পারবেন। আর এতটা ট্রান্সপারেন্সি হওয়া দরকার যাতে থেরাপিস্ট আপনাকে ফ্রিলি সবকিছু বলতে পারে কি এটা আপনাকে বাচ্চাকে করাতে হবে। আপনি কোনো কোয়েশ্চেন থাকলে সেটা থেরাপিস্টকে ফ্রিলি জিজ্ঞেস করতে পারে। সেই ট্রান্সপারেন্সিটা থাকলে বাচ্চার ডেভেলপমেন্ট কেউ আটকাতে পারবে না। তারপরে কোনো কিছু চেঞ্জ হলে বাচ্চার মধ্যে, হয়তো অনেকদিন একটা বন্ধুর সাথে খেলা করছে, ওর বন্ধু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা আপনাকে থেরাপিস্ট, ছোট ছোট জিনিস বাচ্চার জীবনে যা যা ছোট ছোট চেঞ্জ হচ্ছে, হয়তো অনেক সময় আমরা বুঝতে পারি না এটা কি কোনো দরকার আছে থেরাপিস্টের সাথে শেয়ার করা, কিন্তু সেটাই হয়তো খুব কাজে লাগছে থেরাপিস্টের। বা থেরাপিস্ট দেখছে কোনো ছোট ছোট জিনিস, ওটাও আপনার সাথে শেয়ার করবে। আপনাকে অতটা ট্রান্সপারেন্ট হতে হবে থেরাপিস্টের সাথে যাতে একে অপরের সাথে শেয়ার করতে পারেন। এবার আসছি দ্বিতীয় জিনিস, মা বা বাবাকে বেশি ইম্পর্টেন্ট থেরাপিস্টের কাছে থেকে জিনিসগুলো শিখে নেওয়ার জন্য। এটা তো হচ্ছে বাচ্চা কার সাথে বেশি ফ্রি সেটার উপর ডিপেন্ড করছে। আর তার সাথে হচ্ছে যে অবশ্যই মা থাকবেন, আর বাবার একটা ডিফারেন্ট রোল আছে। একটা বয়সের পর বাবারা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন সেটাতে ল্যাঙ্গুয়েজ মিন লেন্থ বেশি থাকে, সেন্টেন্স গুলো বড় হয়, লেক্সিক্যালি ওরা অনেক ডিফিকাল্ট কি বলবো সেন্টেন্স ইউজ করেন। আর তাছাড়া হচ্ছে ওরা যে ভোক্যাবুলারি ইউজ করেন, হয়তো মায়েরা সবসময় চান যে বাচ্চাকে খুব সরল ভাবে জিনিসগুলো বলতে, কিন্তু বাবারা সবসময় ওটা মেনটেন করতে পারেন না, কাজে ব্যস্ত থাকার কারণে হোক বা বিভিন্ন রকমের মানুষের সাথে মেশার জন্য হোক, ওরা ডিফিকাল্ট ভোক্যাবুলারি ইউজ করে। একটা বাচ্চার বেসিক ডেভেলপমেন্ট হওয়ার পরে, যারা বেসিক্যালি আমি বলবো যাদের স্পেকট্রাম, অটিস্টিক স্পেকট্রাম আছে, তাদের জন্য একটু যদি ওরা ভালো ডেভেলপ ভোক্যাবুলারি, যেগুলোকে বলি কষ্ট ভোক্যাবুলারি, সেগুলো ইউজ করে বা লং সেন্টেন্সেস শোনে, সেক্ষেত্রে তাদের ডেভেলপমেন্টটা অনেক বেটার হয়। তো সেক্ষেত্রে আমি বলবো বাবা মা দুজনই যদি থেরাপি অ্যাটেন্ড করেন সে ভালো হয়। আর দুজনই যদি কন্টিনিউস কন্ট্যাক্টে থাকেন থেরাপিস্টের সাথে, হয়তো মা কোনো কাজ করাচ্ছে, তার সাথে বাবা যদি হেল্প করেন, বা বাড়িতে আরো অনেকে আছে, থেরাপিটা তো এরকম নয় যে এই পার্টিকুলার জিনিস আমি ফলো করলেই হয়ে যাবে, এটা একটা 24 ঘন্টার জিনিস। বাচ্চাকে ঘুম পাড়ানো থেকে সকালে ঘুম থেকে ওঠা অবধি প্রত্যেকটা কাজে কিন্তু ওটাই আমাদের থেরাপি। বাচ্চার সাথে কিভাবে কথা বলবো, ছোট করে কথা বলবো না, কতটা ডেভেলপ হয়েছে, সেন্টেন্সের লেন্থ আমার বাড়ানো উচিত কিনা, কত রকমের অনেক রকমের সিনোনিমস ইউজ করে কথা বলা উচিত কিনা, অনেক রকমের অ্যান্টোনিমস ইউজ করে কথা বলা উচিত কিনা, অনেক সিম্যান্টিক ইউজ করা উচিত না, খুব সরল ভাবে কথা বলা উচিত, এগুলো কিন্তু আপনাকে একটা থেরাপিস্টের হেল্প নিয়ে ওগুলো ডেভেলপ করতে হবে। আর সেক্ষেত্রে দুজনকে একে অপরকে হেল্প করতে হবে। একটা থেরাপিস্ট যেরকম 24 ঘন্টা, আপনি যেরকম 24 ঘন্টা আপনার বাচ্চাকে নিয়ে ভাবছেন, একটা থেরাপিস্ট হয়তো 10টা বাচ্চাকে নিয়ে 24 ঘন্টা ভাবছে। আর ওদের বিভিন্ন বাচ্চার সাথে যেহেতু বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স হয়, সেই এক্সপিরিয়েন্স গুলো একসাথে করে তারা সেই বাচ্চা, আপনার বাচ্চার বা অপর একটা বাচ্চার
ডেভেলপমেন্টের কাজে লাগাতে পারে। তো আপনাকে একে অপরকে হেল্প করে, এটা একটা যেহেতু একটা টিম ওয়ার্ক, একে অপরকে হেল্প করে কাজ করতে হবে, এইটুকু আমি বলবো। তারপরে অর্চিতা ম্যাম আছেন কিনা আমি জানি না, যদি থাকেন। অর্চিতা ম্যামের বোধহয় কোনো কানেকশনটা না, আছেন। অর্চিতা ম্যাম আপনি কন্টিনিউ হ্যাঁ ম্যাম প্লিজ আপনি শোনা যাচ্ছে এবার? হ্যাঁ শোনা আমি আরেকটু ইনফরমেশন জানা আছে সবারই, জাস্ট অ্যাডিশনালি বলতে চাইছি, সেটা হচ্ছে যে পেরেন্টসদের ক্ষেত্রে বিশেষ করে যারা আমাদের আমি আগেও একটু বলেছি যে শুধু স্পেশালি এবেল চিলড্রেনদের ক্ষেত্রে যে কমিউনিকেশনটা ইন্টারফারেন্সেস হয় তা কিন্তু নয়। ইন্টারফারেন্সেস কিন্তু ইনফ্যাক্ট আমার ছেলের মধ্যে অনেক কমিউনিকেশন ইন্টারফারেন্সেস আসে। তাহলে এখানে প্রথমে এই থটটাকে চেঞ্জ করতে হবে যে স্পেশালি নিডদের কমিউনিকেশনের প্রবলেম হয়, আর যারা নর্মাল হিয়ারিং এবল চিলড্রেন বা নর্মাল কগনিটিভ আছে তাদের নেই। এই ব্যারিয়ার্স থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে, কারণ কমিউনিকেশন প্রবলেম কিন্তু আমি আবারও বলছি আমাদের প্রত্যেকটা মানুষের আছে। যখন আমার কোনো কগনিশনের সাথে আরেকজনের কগনিটিভ পার্টটা ম্যাচ হলো না, সেখানে কিন্তু কমিউনিকেশন ব্যারিয়ার্স তৈরি হলো। তো সেই জায়গাটা থেকে একটু সবাইকে সচেতনতা তৈরি করতে হবে। নট নেসেসারি সবার থট প্রসেস ম্যাচ করবে, বাট উই শুড রেসপেক্ট অফ ইচ আদার থটস। রং থটস নয়, কিন্তু উই শুড রেসপেক্ট। তেমনি বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমাদের বড়দের বেশিরভাগ একটা আছে, আমরা বাচ্চাদের রেসপেক্টটা একটু কম করি। এই রেসপেক্ট জিনিসটা আনতে হবে। তাদেরও যে একটা চাহিদা আছে, তাদেরও তো আর ছোট মানুষ, তাদেরও যে একটা পুরো ইচ্ছে পূরণের একটা ব্যাপার আছে, যে ডেইলি অ্যাক্টিভিটিস বা ডেইলি নিডস বা ডেইলি লাইফে যে ছোট ছোট জিনিসগুলো যেমন ওদেরকে আনন্দ দেয়, তেমনি ছোট ছোট জিনিসও কিন্তু ওদের দুঃখ দেয়। তো কমিউনিকেশন কিন্তু একটা ইমোশনাল ডেভেলপমেন্ট, একটা কগনিটিভ ডেভেলপমেন্ট, মানে কগনিটিভ অ্যাসপেক্টস, ইমোশনাল অ্যাসপেক্টস, ল্যাঙ্গুয়েজ অ্যাসপেক্ট, সব কিছু নিয়ে কিন্তু কমিউনিকেশন। আমরা অনেক সময় অনেক কথা বলি না, কিন্তু আমাদের মুখ থেকে কিন্তু আমাদের মারা কি বোঝে না, সবার আমাদের মা বাবারা কিন্তু বোঝেন। তাহলে সেখানটায় আমার একটা জেস্টারাল একটা এক্সপ্রেশন হচ্ছে, সেইটাও কিন্তু কমিউনিকেশন একটা দিক একটা আর কি। তো মোরলি পেরেন্টসদের যেটা বাচ্চাদের সাথে ওপেনলি এন্ড এফেক্টিভলি কমিউনিকেশন করতে হবে। সোজা কথা, ওপেনলি একটা এফেক্টিভলি কি, you should read to them, you should talk to them, you should you should try to explanation to them। মানে ওরা যেটা বলছে সেটা আমাদের কিন্তু শুনতে হবে at first। এই লিসেনিং হ্যাবিটটা কিন্তু আমাদের প্যারেন্টসদের তৈরি করতে হবে। এটা সেই সব বাচ্চাদের ক্ষেত্রে যারা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট আছে বা ল্যাঙ্গুয়েজ স্কিলটা অ্যাকোয়ার করতে পেরেছে, এবং যারা তাদের এটা মানে নিডস ডিজায়ার গুলো এক্সপ্রেস করতে পারছে। কিন্তু যাদের ক্ষেত্রে ব্যারিয়ার্স আছে তাদের তো একটু অসুবিধা থাকবে, আমরা সবাই জানি, যার জন্যই আজকে এই ওয়েবিনার। তো সেক্ষেত্রে কিন্তু তাদের ওই যেটা সাইদুল বললেন, সুস্মিতা বললেন, যে রোল অফ পেরেন্টস তো শুধু নয়, আশেপাশে সব মানুষজনদের নিয়েই তাদের আমাদের একটা এনভায়রনমেন্ট তৈরি হয় থেরাপি। তো সেই জায়গায় একটু অ্যাওয়ারনেস বাড়াতে হবে। আর যেটা হচ্ছে যে কমিউনিকেশনে শুধু যে আমরা কথা বলে, মানে অ্যাজ এন এসএলপি হয়তো আমরা ফোকাস করব স্পিচ ল্যাঙ্গুয়েজ পার্টের উপরে, বাট আরো অনেক কিছু এরিয়াস আছে সেগুলো কিন্তু ডেভেলপ করা যায় ফর ডেভেলপিং দ্য স্পিচ আর কি। ড্রয়িং বা কোনো আর্ট অ্যান্ড ক্রাফট। আমি ধরুন সাপোজ আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আমি কোনো বাচ্চার সাথে যখন একটা কাজ করব, কোনো একটা ক্রিয়েটিভ কিছু আর্ট এন্ড ক্রাফট বা যাই হোক, যাই করি না কেন, তার সাথে তো একটা নর্মাল একটা টু ওয়ে প্রসেস চলবে কমিউনিকেশন। তুমি এটা নাও, আচ্ছা ক্লে মেটেরিয়াল দিয়ে কি করবে, আচ্ছা বল বানাবে বা ফুল বানাবে, হোয়াট এভার। তো আমার দরকার নেই, বাচ্চা হয়তো কমিউনিকেট করছে না আমার সাথে, বাট আই অলওয়েজ ট্রাইং টু গিভ ইন দ্য ইনপুট। লিসেনিং হ্যাবিটটা বাড়াতে হবে, সেইখানেও কিন্তু একটা কমিউনিকেশন তৈরি হচ্ছে। তো কমিউনিকেশন টু ওয়ে প্রসেস আমি মেনে নিলাম, কিন্তু কমিউনিকেশন কিন্তু ওয়ান ওয়ে প্রসেস, বিশেষ করে স্পেশালি এবল চিলড্রেন ক্ষেত্রে ইনিশিয়ালি তারা কিন্তু ডেভেলপ করে। কারণ অনেক সময় দেখা গেছে তারা যেটা থেরাপিস্টদের কাছ থেকে বা বাবা মার কাছ থেকে যে সময়টা শুনলো, ওটা কিন্তু দেখা গেল ওই একই হয়তো ওই সেম সিচুয়েশন যখন কিছু তৈরি হলো, ও কিন্তু সেই কথাগুলো রিপিট করছে। তার মানে কি, তখনও শুনেছিল, ও বুঝেছিল, তাই জন্য সেটাকে এক্সপ্রেস করতে পারলো। তো এইখানে কিন্তু টু ওয়ে প্রসেস হলো না। একটু ইন্টারাপ্ট করি, উচিত না তাও করি। আমরা গাড়ি করে ঘুরতে যাই, তো এবার আমার ছেলে হঠাৎ করে বলছে কি 1.4 FM এরকম কিছু একটা, ফিভার এফএম।
আমরা যে ফিভার এফএম এ কি হয় কি হয় গান হয়। গুড। আমার এত ভালো লেগেছে, আমি কিন্তু এক্সপেক্ট করিনি যে ও আসলে আনসারটা দিতে পারবে। আমি জাস্ট মানে এমনি যে এক্সপেকটেশন ছাড়াই কিন্তু আসলে জিজ্ঞেস করেছি, কিন্তু ও আসলে ও কিন্তু ওটা নিয়েছে যে আর ও একবার গান করেছে, হয়। ও শুনেছে হ্যাঁ, একবার করেছে, ওটা কিন্তু নন ভার্বাল পুরো কমিউনিকেশনটা কিন্তু একবার করেছে, শুনেছে, তাহলে ও কিন্তু ঠিক সিচুয়েশন ওয়াইজ কিন্তু সেটা আবার তোমাকে বলে আপনাকে বলে হচ্ছে। তো ইট ইজ অল ডিপেন্ডস আপন দ্য স্টিমুলেশন, আমি কিভাবে ইন্টারঅ্যাক্ট করছি বাচ্চার সাথে, কিভাবে স্টিমুলেশন ক্রিয়েট করছি এবং অ্যাপ্রোপ্রিয়েট ম্যানারে কিনা, অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্টে কিনা, সেগুলো কিন্তু সব ফ্যাক্টর গুলো কাজ করে। তো কমিউনিকেশন তো বলতে গেলে একদিনও তো কিছু আর শেষ হবে না। মোটামুটি এই অ্যাসপেক্টস গুলো একটু পেরেন্টসরা খেয়াল রাখবেন যে যে বাচ্চারা একটু ইন্টারঅ্যাক্ট করতে পারেন। অনেক অটিজম বাচ্চা আমাদের আছেন, যা বাচ্চা শিশুরা যারা কথা বলে কিন্তু তাদের ওই যেটা হয় ল্যাঙ্গুয়েজ একেবারে ডেভেলপমেন্ট ঠিকঠাক হয় না বলে করতে পারে না। তো সেই জায়গাটা কিন্তু কমিউনিকেশনটা তাদের ভীষণভাবে ইন্টারফারেন্সেস থাকে। সেই জায়গায় যারা যেসব বাচ্চারা একটু কমিউনিকেট করতে পারে তাদের কিন্তু এইভাবে কিন্তু মানে ব্যাপারটাকে একটু যদি দেখা যায় তাহলে কিন্তু অনেক ডেভেলপমেন্ট হয়। তো আমি অ্যাজ এন থেরাপিস্ট আমি জানি না হয়তো অনেকের কিভাবে অ্যাকসেপ্ট করবে, মানে চিরাচরিত প্রথা অনুযায়ী থেরাপি দেওয়া ঠিক আছে, একটা কিছু তো পুঁথিগত বিদ্যা না হলে কিছুই হবে না। তো থিওরিটিক্যাল এবং চাইল্ড টু চাইল্ড কিন্তু ডিফার করে। সবসময় যে সব নলেজ কিন্তু আপনার সব বাচ্চার সাথে খাপ খেয়ে যাবে তা কিন্তু নয়। আপনি যখন দৈনন্দিন জীবনে একটি বাচ্চার সাথে আমরা কাজ করি, আমরাও তাদের কাছ থেকে অনেক কিছু শিখি, তাদের বাবা মার কাছ থেকেও শিখি, এবং সেটা কিন্তু আমরা এমপ্লয় করি, আমরা সবাই সেটাকে অ্যাপ্লাই করি সব বাচ্চা মানে বেশিরভাগ সিচুয়েশনে। তো বাচ্চার যা সমস্যা সেই শিশুটি সমস্যা ওয়াইজ তার এক্সপোজার হবে, এবং তার রোল অফ পেরেন্টস যে কথাটা আমি আবারও বলছি, পেরেন্টসদের শুধু রোলটা নয়, রোলটা সবার আছে। অনেক ফ্যামিলিতে আমি দেখেছি যে শুধুমাত্র আমার সন্তান মানে মা বাবা, আবার বাবা তো অনেক পরে, মারই দায়িত্ব, ওটা মারই দায়িত্ব, মার সন্তান মারই দায়িত্ব। তো এই টিপিক্যাল কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। সন্তান সমাজের একটি অঙ্গ এবং শিশু হচ্ছে সমাজের অগ্রদূত, তাকে আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। এবং নিউক্লিয়ার ফ্যামিলি নিয়ে আমি কিছু বলছি না, বাবা মা যেটুকু সময় দেন, বাট যখন যাদের কাছে অনেকগুলো অপশনস আছে, অনেক ফ্যামিলি মেম্বার্স আছেন, দাদু ঠাকুমা দাদু দিদিমা, তারা সবাই যদি একটু কোয়ালিটি টাইম দেয় এবং কোয়ালিটেটিভ ম্যানারে এবং এফেক্টিভ ম্যানারে যদি সে শিশুটির সাথে এক্সপোজার করে, অবভিয়াসলি তার কমিউনিকেশন ডেভেলপমেন্ট হতে বাধ্য। তো এইটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা কি আমাদের না কোশ্চেন এসছে, একটা কোশ্চেন এসছে আর একটা খুব ভালো কমেন্ট এসছে, আমি একটু পড়বো কমেন্টটা, ভালো লেগেছে। লাকি খান লিখেছেন, এত প্রশ্ন মনের মধ্যে আছে যে কোন প্রশ্নটা করব বুঝতে পারছি না, তাই আপনাদের আলোচনা মন দিয়ে শুনছি। ভালো লেগেছে আমার, যে ভালো শ্রোতা, এটাও খুব ভালো, কারণ আমরা অনেক সময় দেখি ওয়ার্কশপে অনেক সময় অনেকে না শুনে খুব কোশ্চেন করতে থাকে, মানে আলোচনা শোনার আগেই প্রশ্নটা চলে আসে। যাই হোক, ভালো লাগলো সেটাই। আর একটা প্রশ্ন এসছে আমাদের, আজকের আলোচনাতে বোধহয় শ্রোতাই বেশি, এটাও খুব ভালো যে মানে আলোচনাটা বেশি ভালো করে তারা শুনতে চাইছে, অনেকে আছেন আমাদের সাথে রয়েছেন। আমি প্রশ্নটা পড়ছি। ইরফাত জাহান চৌধুরী, বাচ্চা 9 ক্লাস, স্পিচ আছে কিন্তু কমিউনিকেটিভ নয়, ফ্ল্যাশ কার্ড দেখে অ্যাকশন ওয়ার্ড বলতে পারে, বাট জিজ্ঞেস করলে এটা বুঝতে পারলাম না, বাট জিজ্ঞেস করলে আনসার দেয়। আচ্ছা, জিজ্ঞেস করলে আনসার দেয়, কমিউনিকেশনটা কিভাবে ডেভেলপ করবো? মানে বোঝাতে চেয়েছে এমনি ফ্ল্যাশ কার্ড দেখিয়ে জিজ্ঞেস করলে আনসার দেয়, কিন্তু ডে টু ডে লাইফের কমিউনিকেশনটা বাচ্চা করে না। তো সেটা কিভাবে ডেভেলপ করানো যায়, কমিউনিকেশনটা কি করে বাড়ানো যায়, সেই বিষয়ে কিছু টিপস চেয়েছেন। বাচ্চা মেয়ে 9 বছর বয়স। আচ্ছা, কে বলবে? আমি বলবো নাকি কেউ আছে নাকি? তোমরা আপনারা তিনজনই আছেন, পৌলমী ম্যাম তো লগ ইন করতে পারেননি, তো আপনারা তিনজনই একটু একটু করে কিছু টিপস শেয়ার করুন। পিকচার দিয়ে যদি বলানো প্র্যাকটিস করা যদি হয়ে থাকে, তাহলে সেই পিকচারটাকে একদম নর্মাল লাইফের সাথে ম্যাচ করিয়ে কথাটা বলতে হবে। যেমন ধরুন ব্রাশিং দৈনন্দিন জীবনের একটা প্রাত্যহিক কর্ম,
সেটা যখন মা তার শিশুকে শেখাচ্ছেন ছবির মাধ্যমে বা পিকচারের মাধ্যমে, অবভিয়াসলি একটা শিশু হয়তো ব্রাশ করছে, বেসিনের সামনে দাঁড়িয়ে, কলটা আছে, জেনারেলি যে পিকচার্স গুলো হয় আর কি। তো এটা তো পিকচার দেখি যখন তাকে এটা ভিজুয়াল লার্নিং করানো হয়েছে প্রথমে, তাহলে বাচ্চাটা ভিজুয়াল লার্নিংটাই বেশি অ্যাকোয়ার্ড করেছে, তাই জন্য ওকে ওই পার্টিকুলার ওই ফ্ল্যাশ কার্ডটা বার করলে ফটাফট উত্তর দিচ্ছে বাচ্চা। কিন্তু যখন আমি পিকচারটাকে অফ করিয়ে সেই সময় হয়তো যে সময় ব্রাশ করছে মর্নিং এ বা ডিনার আফটার দ্য ডিনার টাইম, তখন কিন্তু এই কার্ডটা বার করতে হবে। কি করছে? ব্রাশ করছে। তুমি কি করছো? ব্রাশ। হাতে কি? ব্রাশ। তো এই কোয়েশ্চেন অ্যান্সারিং সেশনটা যেহেতু ওনার একটা খুব প্লাস পয়েন্ট যে শিশুটি কোয়েশ্চেন অ্যান্সারিং এর সাথে সুন্দরভাবে কোঅপারেট করে, তো এই জায়গাটা কিন্তু ওর যে স্কিলটা আছে সেই স্কিলটাকে কিন্তু কাজে লাগাতে হবে। তো পিকচারের সাথে ভিজুয়াল লার্নিং, প্র্যাকটিক্যাল যে কাজটা করছে সেই টাইমটায় সেই জিনিসটার সাথে ম্যাচ করিয়ে কোয়েশ্চেন অ্যান্সারিংটা, এই তিনটে কাজ প্যারালালি করাতে হবে। এবং বাথিং টাইম, ডিনার টাইম, ব্রেকফাস্ট টাইম, এই প্রত্যেকটা ছোট ছোট যে কাজ, যে কটা কাজ মানে ওনার কাছে আছে বা যদি নাও থাকে, সব থেকে ভালো আমি যেটা জেনারেলি পছন্দ করি, বাচ্চা যখন নিজে কোনো কাজ করছে সেটা মোবাইলে ছবি তুলে তার প্রিন্ট আউট বার করুন, তাহলে ওর মধ্যে আরো ভীষণ ভাবে সেলফ একটা এস্টিমও তৈরি হয় এবং নিজের একটা সুন্দর একটা কনসেপ্ট তৈরি হয় এবং ইচ্ছেও জাগে। সাপোজ অনি কারোর নাম, অনি তুমি কি করছো? ব্রাশ করছি। আচ্ছা, এটা তোমার ব্রাশ? কি কালার? রেড। ও, আর রেড কালার আর কি কি আছে? কি হয়? তুমি একটা ফ্রুটস খাও। অনেক কিছু আমরা কমিউনিকেশন তৈরি করতে পারি বা আরো কনসেপচুয়াল একটা ওকে লার্নিং দিতে পারি। তো উনি কিন্তু এইভাবে কাজটা করলে আশা করি হেল্প পাবেন। তারপরে তো যদি কোশ্চেন অ্যান্সারিং থাকে, সিম্পল সেন্টেন্স লেভেল যদি থাকে, স্টোরি টেলিং এর উপরে উনি কাজ করতে পারেন। ইফাত আশা করি মানে খুব সুন্দর করে কিন্তু অর্চিতা ম্যাডাম ব্যাপারটাকে মানে রিলেট করে করে বোঝালেন। তুমি যদি খুব বেশি জিনিসে নাও যাও, মানে কয়েকটা সিচুয়েশনকে নিয়েও যদি হয়তো খুব বেশি জটিলে না গেলেও একদম ডে টু ডে লাইফের কয়েকটা ঘটনা যদি শুরু করো, খুব ইজিলি জিনিসটা বোঝাতে পারো। এবং এটাতে যদি অনলাইনে এখন থাকো, কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলেও ইয়েস বলো, আর যদি মনে হয় না ম্যাডাম আরেকবার একটু বলে দিন আমার বুঝতে অসুবিধা হলো, তাহলেও ম্যাডাম আবার বুঝিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। আর আর চন্দন স্যাররা এই টপিকগুলোর উপর মোটামুটি মাসে একবার বা পক্ষকালীন ভাবে আলোচনা গুলো করে থাকেন। হ্যাঁ, ক্লিয়ার, উনি আনসার দিয়েছেন, গট দ্য ইনফরমেশন বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। সত্যি খুব সহজ করে অর্চিতা ম্যাডাম আপনি বুঝিয়ে দিয়েছেন, খুব ভালো লাগলো। আর এই ধারণাটি সত্যিই ভালো যে বাচ্চা না নিজের ছবি যদি তাহলে আমার ছবি ওইটা দেখে জিনিসটার সাথে রিলেট করা অনেক ফেসবুক যে করা হয়, সাইদুল স্যার যেটা বলেছিলেন, হ্যাঁ ওখানে কিন্তু বাচ্চার ছবি দিয়ে যদি আমরা করাই আরো ভীষণ সহজবোধ্য হয় ওদের কাছে, সহজবোধ্য হয়। হ্যাঁ, ওই কোনো কার্টুন দিয়ে বা ওইসব গুলোর থেকে নিজেরটা থাকে এই ব্যাপারটা একবার ওর গার্ডেনিং কাজ ওরই ক্লে ম্যাটেরিয়াল দিয়ে করছে, ওই হয়তো শশা কাটছে বা ওই হয়তো আটা দিয়ে কিছু করছে, ওই অ্যাক্টিভিটি গুলো যদি আমরা করে রাখি ওর আরো বিস্তর কনসেপ্টটা ক্লিয়ার হবে, থটটা ঠিক একদম। জাহিদুল স্যার আপনি কিছু অ্যাড করবেন এর সাথে? স্যার মিউট আছে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ বলছি যে এখানে অর্চিতা ম্যাডাম বলেই দিয়েছেন যে কিভাবে ওনার ক্ষেত্রে ওটা ইমপ্রুভ করানো যেতে পারে, তো সেভাবেই করতে হবে। সেটা হচ্ছে যে আর যখন বাচ্চা ফ্ল্যাশ কার্ড দেখে বলতে পারে, তার মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি কি হয়েছে, ফ্ল্যাশ কার্ড নিয়ে যখন কাজ হচ্ছে এটা হচ্ছে যে পার্টিকুলার একটা সিচুয়েশন, মানে 1:1 আমরা কাজ করাচ্ছি, সেখানেও স্টেবিলাইজ হয়েছে। এবার এটাকে প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসতে হবে, মানে এটাকে বলা হয় জেনারেলাইজেশন। তো জেনারেলাইজেশনে কি হবে, এবার ওইখানে ওই একই রকম ভাবে বাচ্চার সঙ্গে ওটাকে ওই কমিউনিকেশন প্যাটার্নটাকে এবার ওর উপরে ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু বাচ্চা আস্তে আস্তে বলতে শুরু করবে। মানে পার্টিকুলার ওই মানে যেটা হয়, এটা আমি অনেক সময় আমার বাচ্চার ক্ষেত্রেও দেখেছি, মানে গান করা মানে অনেক সময় এটা আগে হতো, মানে আগে হতো যদি একটা গান করো তো সারেগামা পাধানিসা, গান মানে সারেগামা পাধানিসা মানেই খালি গান, মানে যে কোনো গান মানে গান নয়, এটা আর কি ব্যাপারটা। তারপর আস্তে আস্তে কনসেপ্টটাতে আস্তে হ্যাঁ, কারণ ফ্ল্যাশ কার্ড দেখে বলছে মানে ও বুঝছে যে এটা এই কার্ড দেখালে এটা বলতে হয়, কিন্তু এটা যে প্র্যাকটিক্যাল লাইফে বলতে হবে সেই জায়গাটা আসছে না। তো এর আগে আমি যেমন পেক্স নিয়ে বলেছিলাম, পেক্স অ্যাকচুয়ালি তার জন্যই
ফাংশনাল কমিউনিকেশনে জোর দেওয়া হয়। হ্যাঁ আমরা আপনি ওটা হ্যাঁ ওই হ্যাঁ তোমার লাল ব্রাশটা নিয়ে হ্যাঁ এসো তোমার আপনি লাল ব্রাশটা বলেছেন। নিয়ে এসো। তো এই ক্ষেত্রে কি হবে, যেহেতু আলাদা করে প্র্যাকটিক্যালি স্টেবিলাইজ করা হয়েছে 1:1 এবার যখন এটা এবার ওর ডে টু ডে লাইফে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করা হবে, ও কিন্তু আস্তে আস্তে শিখবে। এটাকে আমরা তখন জেনারেলাইজেশন বলি। হ্যাঁ মানে জেনারেলাইজ করা, প্রত্যেকটা সিচুয়েশন যখন যেভাবে আমরা কাজ করছি, যেটা বলছি সেটাকে ঠিক সেইভাবে অ্যান্সার দেওয়া বা করা। তো অর্চিত আনন্দ যেমন বললেন যে ওখানে WH কোশ্চেন ওখানে ইন্ট্রোডিউস করে আস্তে আস্তে ইমপ্রুভ করানো। একটা কোশ্চেন এসছে, আমি অবশ্য এতটা জিনিস জানি না, তাও আমি কোশ্চেনটা নিচ্ছি। গৌতম ভট্টাচার্য স্যার কোশ্চেনটা করেছেন, একটি সিভিয়ার মেন্টাল রিটার্ডেড বাচ্চার এডিএল ডেভেলপমেন্ট, বিহেভিয়ার ডেভেলপমেন্ট স্লো হয়, এই রকম পরিস্থিতিতে একজন পেরেন্ট কিভাবে নিজেকে পজিটিভ রাখবেন, ধৈর্য রাখবেন? মানে আপনাদের কাছ থেকে, মানে প্রফেশনালদের কাছ থেকে একটু জানতে চাইছেন যে প্যারেন্ট কি করে নিজেকে একটু এই পরিস্থিতিতে পজিটিভ রাখবেন। এজ কত বাচ্চাটার? গৌতম স্যার আপনি কি অনলাইন আছেন? তাহলে যদি একটু বাচ্চার এজটা মেনশন করেন। উনি শুধু বাচ্চার লেভেলটা মেনশন করেছেন, কিন্তু বাচ্চা মেল না ফিমেল সেটাও লিখুন। এটাকে মেল জানতে না হবে। ফিমেল, আর বাচ্চার এজটা যদি একটু মেনশন করেন তাহলে স্যার আর ম্যাডামদের পক্ষে বলাটা সুবিধা হয়। এখন অব্দি উত্তর আসেনি। আসলে এখানে কোশ্চেন করা লাইভ টেলিকাস্টের মধ্যে কিছু সেকেন্ডের পার্থক্য থাকে, তো ওটা 14 বছর। আর মেল না ফিমেল যদি একটু গৌতম স্যার আপনি জানান তাহলে খুব ভালো হয়। সুমিত্রা কোশ্চেনটা আরেকটু, ওনার কোশ্চেনটা আরেকবার রিপিট করবে? হ্যাঁ আমি করে দিচ্ছি। একটি সিভিয়ার মেন্টাল রিটার্ডেড বাচ্চার, 14 বছরের বাচ্চার এডিএল ডেভেলপমেন্ট, বিহেভিয়ার ডেভেলপমেন্ট স্লো হয়, এই রকম পরিস্থিতিতে একজন পেরেন্ট কিভাবে নিজেকে পজিটিভ রাখবেন, ধৈর্য ধরে রাখবেন? মেল বা ফিমেল আনসারটা উনি এখনো জানাননি। এজটা ঠিক আছে, বয়সটা বেশি জানা দরকার ছিল। হ্যাঁ আমি এক্ষেত্রে একটা বলেছেন মেয়ে। আচ্ছা, আমার যতদূর মনে হচ্ছে সিভিয়ার মেন্টাল রিটার্ডেশন, আমার মনে হচ্ছে যে লেট আইডেন্টিফিকেশন হয়েছে। হ্যাঁ মেবি, ইফ আই এম নট রং, মেবি হলেও হতে পারে, কারণ এটা গৌতম স্যার হচ্ছে ওই দুর্গাপুর ওইদিকে উনি একটা সংস্থা চালান, ওইদিকে তার কিছু নেই, ওনাদের সংস্থাটি খুব ভালোভাবে এই বাচ্চাগুলো নিয়ে কাজ করেন। ঠিক আছে, হতে পারে হয়তো, যদিও উনি ব্যাপারটি ইন জেনারেল জানতে চাইছেন, মানে একটা, কারণ ওনাদের ওখানে প্রচুর এরকম আসে, তো ওখানে তো সেইভাবে কাজ তো আসলে হয়ই না, বুঝতেই পারছেন। তো উনি ইন জেনারেল যদি এইভাবে আসে তাহলে কি করতে পারেন ওনারা অ্যাজ এ মানে সংস্থার তরফ থেকে, সেটাই জানতে চাইছি। ওর বিহেভিয়ারাল ইস্যুস যদি খুব হাইপার অ্যাক্টিভিটি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি তো বলবো প্লিজ কনসাল্ট উইথ অকুপেশন থেরাপিস্ট। হ্যাঁ, আর 14 বছরের মেয়ে সন্তান, অতএব সেক্ষেত্রে তাকে যদি মানে প্রথমত হাইপার অ্যাক্টিভিটি একটু রিডিউস না গেলে ওকে কোনো কিছু কনস্ট্রাকটিভ কিছু করানো যাবে না। সেটা আমি ওকে কিছু হাতে কাজই বলুন, বা কোনো স্কাল্পচারই বলুন, বা কোনো ক্লে মেটেরিয়াল দিয়ে কোনো আর্ট ক্রাফটের কাজই হোক, বা ড্রয়িং নিজের পক্ষে, সেটা কিন্তু স্টেবিলাইজ না হলে করানো যাবে না। 14 বছরে যখন সিভিয়ার মেন্টাল রিটার্ডেশন অ্যাসোসিয়েটেড প্রবলেম এমনিতেই হাইপার অ্যাক্টিভ মোস্ট অফ দ্য চিলড্রেনদের ক্ষেত্রে থাকে, তো সেক্ষেত্রে লেট আইডেন্টিফিকেশন তো একটা মেজর কজ হাইপার অ্যাক্টিভিটি বাড়ার। তো সেক্ষেত্রে এখনো মানে কিছুটা স্টেবিলাইজ করার জন্য প্লিজ আপনি আগে অকুপেশনাল থেরাপিস্টের সাথে কনসাল্ট করুন। কিছু যদি সেন্সর ইন্টিগ্রেশন ইস্যুস থাকে, সেন্সর ইন্টিগ্রেশন থেরাপি ওনারা দেবেন, বা অকুপেশন থেরাপি কিছু ব্যায়াম আছে, সে মাধ্যমে ওর বিহেভিয়ারটা যদি একটু কন্ট্রোল করা যেতে পারে, দেন আপনি স্পিচ থেরাপিস্টকে দিয়ে, স্পেশাল এডুকেটর দিয়ে যেটুকু কাজ করার, মানে যেটুকু এই বয়সে তো আমি কখনোই বলবো না, মানে আমরা বলি না যে হবে না, মিরাকল ক্যান হ্যাপেন, তবে অনেকটাই তো ডেভেলপিং এজ ক্রস করে গেছে। তো সেক্ষেত্রে যতটুকু কার্ডস দিয়ে বা ডেইলি অ্যাক্টিভিটি, এবং অ্যাডাল্ট একটা মহিলা তার যে প্রাত্যহিক জীবনের কাজকর্ম, সেগুলোর একটা ইফ শি নিডস অ্যাসিস্ট্যান্স, তাহলে উইদাউট অ্যাসিস্ট্যান্স কিভাবে সেটা চলবে, সেটাকে একটা লেসন হিসেবে কোনো কাজ করা যেতে পারে। কিন্তু সবার আগে
হাইপার অ্যাক্টিভিটি থাকলে সেটাকে ইউ হ্যাভ টু বি রিডিউস উইথ দ্য কনসালটেন্সি অফ অকুপেশন থেরাপিস্ট ইজ মাই সাজেশন। সাইদুল স্যার কিছু বলার হলে নিশ্চয়ই বলুন অ্যাডিশনাল। হ্যাঁ, আমি এখানে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে বাচ্চার এখানে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে 14 বছর সিভিয়ার মেন্টাল রিটার্ডেড বাচ্চা। তো সিভিয়ার মেন্টাল রিটার্ডেড বাচ্চা দ্যাট মিনস কি বাবা মা তখন অলরেডি বুঝে গেছে যে আইকিউ মানে অন দ্য বেসিস অফ ইন্টেলিজেন্ট কোশেন্ট বাচ্চার আইকিউ সিভিয়ার মানে কতটা পিছিয়ে আছে। এই যে কতটা পিছিয়ে আছে এটা যখন বুঝে গেছেন, তো এটার সব থেকে ধৈর্য রাখা বা পজিটিভ রাখার প্রথম যে জিনিস সেটা হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স। রাইট। তো এটা হচ্ছে ফার্স্ট থিং, যে এটা অ্যাকসেপ্ট করা যে একটা বাচ্চা নর্মাল বা অ্যাভারেজ আইকিউ এই রেঞ্জের মধ্যে থাকা উচিত, এবং সেটাও কি হয় নর্মালি আইকিউ টেস্ট হয় ফাংশনাল অ্যাক্টিভিটিস এর উপর বেস করে, মানে পারফরমেন্সের উপর বেস করে এটা করা হয়। তো এই পার্টিকুলার এই বাচ্চাকে তো যখন দেখা যাচ্ছে যে অ্যাভারেজ যেখানে আইকিউ থাকা উচিত সেখান থেকে এতটা পিছিয়ে আছে, সেটা প্রথম হচ্ছে অ্যাকসেপ্ট করা, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, যে আমি যখন অ্যাকসেপ্ট করে নিলাম যে আমার এইটা সমস্যা আছে, তখন সেকেন্ড থিং কি আমাকে এবার অল্টারনেটিভ ওয়ে বের করা। ঠিক আছে, মানে হচ্ছে যে আমি এখন কলকাতার ডানলপে আছি, আমাকে শ্যামবাজারে পৌঁছতে হবে। এই মুহূর্তে আমি দেখলাম যে পুরো বিটি রোড কমপ্লিটলি জ্যাম, ট্রাফিক জ্যাম। এবার আমাকে এটা প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে যে আমার রাস্তা জ্যাম, এই যে ট্রাফিক জ্যাম, তার মানে আমি যতই অধৈর্য হই, আমি আমার মানে পেশেন্স আমি লুজ করি, যাই করি, আমার এই ট্রাফিক জ্যাম আমি কিন্তু আমার দিয়ে এটা সরাতে পারবো না, মানে আমি এটা পারবো না। এই জিনিসটা ফার্স্ট অ্যাকসেপ্ট করতে হলো। তারপরে সেকেন্ড কি হচ্ছে, সেকেন্ড হচ্ছে যে এরপর আমাকে অল্টারনেটিভ ওয়েটা দেখতে হবে যে আমি তাহলে কি করে ওখানে পৌঁছতে পারি। তাহলে আমাকে বের করতে হবে যে অন্য কোনো রাস্তা, অল্টারনেটিভ রাস্তা আছে, সেখানে যাব। এই ক্ষেত্রেও তাই, যে যখন আমি জেনে যাচ্ছি যে আমার বাচ্চার মধ্যে এতটা সমস্যা আছে, সেটা প্রথমে অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পর আমি কিন্তু আমার যে টার্গেট সেখান থেকে কিন্তু আমি সরলাম না। আমার টার্গেট হচ্ছে যে আমি বাচ্চাকে এডিএল শেখাবো, আমার বাচ্চার এই পার্টিকুলার বিহেভিয়ার প্রবলেমগুলো যেগুলো আছে সেখান থেকে আমি বের করে আনবো। কিন্তু তার সঙ্গে আমি এটাও দেখবো যে আমি ওর যে এবিলিটি আছে, ওর যে স্কিলস আছে, সেই স্কিলস উপর বেশ করে আমি কতটা কাজ করে কিভাবে এটা করাতে পারবো। নর্মালি কি হয়, একটা বাচ্চার কগনিশন বা আইকিউ যদি কম থাকে, তো সেক্ষেত্রে আমরা যদি রিপিটেটিভলি কাজটা করাই তাহলে কিন্তু তারা কিন্তু শিখতে পারে। যেমন একটা বাচ্চা, একটা নর্মাল আইকিউর বাচ্চা একটা নর্মাল ওয়ার্ড শিখতে 80 বার যদি সে শোনে, 80 বার সে যখন ওয়ার্ডটা শোনে তখন সে ওয়ার্ডটা শেখে। যখনই কোনো একটা বাচ্চার ইন্টেলিজেন্ট কোশেন্ট বা কগনিটিভ ডিলে থাকবে, তাহলে খুব স্বাভাবিক সে 80 জায়গায় 150 বার শোনাতে হবে বা 200 বার শোনাতে হবে, 250 বার শোনাতে হবে, তাহলে কি হবে সে কাজটা হয়তো শিখবে। আরেকটা হচ্ছে যে আমাদের কগনিশন যেমন নর্মাল মানুষের ক্ষেত্রেও কগনিশন একটা সার্টেন এজের পর কগনিশন কিন্তু আমাদের বাড়ে না। আমাদের যেটা বাড়ে সেটা হচ্ছে দুটো জিনিস বাড়ে, একটা হচ্ছে এক্সপিরিয়েন্স বাড়ে, আর একটা হচ্ছে স্কিলটা বাড়ে। তো স্কিলস এবং এক্সপিরিয়েন্স কি করে বাড়ে? স্কিলস এই করেই বাড়ে যে আমরা যখন রিপিটেডলি একই রকম কাজ করি তখন আমাদের স্কিলসটা বাড়ে। যেমন ধরুন প্রতিদিন আমি যাদের কানে শুনতে সমস্যা, আমি প্রতিদিন তাদের কান দেখছি, তাদের হিয়ারিং টেস্ট করছি। একটা সময় পর আমাদের এমন হয় যে জাস্ট খুব অল্প কিছু দেখে আমরা বুঝতে পারি যে এটা সমস্যা, এটা সমস্যা। এটা বলে স্কিল, এবং তার সঙ্গে কি হয় আমাদের এক্সপিরিয়েন্স, যে এই সঙ্গে হলে এটা, এই সঙ্গে হলে এটা হয়। যাদের আইকিউ বা কগনিটিভ ইম্পেয়ারমেন্ট বা আইকিউ নিয়ে সমস্যা আছে তাদের ক্ষেত্রে ওই প্রসেসিং গুলো হয়তো সমস্যা হতে পারে, যে আমি এই মুহূর্তে এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি কি করব, এই সিচুয়েশনে এই যে মাল্টিপল ইন্টারাকশনের জায়গায় সমস্যা হতে পারে। কিন্তু আমরা যদি পার্টিকুলার একটা কাজকে ধরে রিপিটেডলি কাজ করাই তাহলে কিন্তু শিখবে। তো বাবা মা ধৈর্য রাখা বা পজিটিভ রাখা জন্য প্রথমেই বাবা মাকে ওটা অ্যাকসেপ্ট করতে হবে। দ্বিতীয়ত বাবা মাকে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলে হবে না, ওই কাজটাকে অল্টারনেট ওয়েতে কি করে আমরা কাজটাকে আরো ব্রেক করে ছোট ছোট করে ব্রেক করে আমরা শেখাবো সেইটা নিয়ে ভাবতে হবে।
তাহলে অবশ্যই অনেকটাই সম্ভব। আমি বলছি না একদম সিভিয়ার মেন্টাল রিটার্ডের একটা বাচ্চা এভারেজ আইকিউ একটা বাচ্চার ইকুইভ্যালেন্ট নিয়ে আমরা যদি ভাবি, আমরা ওই কম্পেয়ার করার জায়গা থেকে আমাদের কিন্তু সরে আসতে হবে, তাহলে কিন্তু অনেকটাই আমরা বেরিয়ে আসতে পারবো। রাইট। একটা কাজকে মানে যে কোনো একটা কাজকে যদি আমরা ডিফারেন্ট ওয়েতে সেটাকে প্রেজেন্ট করি তাহলে সেটা বাচ্চাদের ক্ষেত্রে খুব ফ্রুটফুল হয়। যেমন আমরা একটা আলু দিয়ে আমরা অনেক রকমের রান্না করি, অনেক ডিশ প্রিপারেশন করি, সুমিত্রা ভালো জানবেন রান্না প্রিপারেশনের ব্যাপারে। তো এনিওয়ে আমি জাস্ট এটা একটু স্পাইসি করে দিলাম কনভারসেশনটা। তো এই জায়গাগুলো একটু দেখতে হবে। যেমন আমরা একটা খাবার যেমন নানা রকম ডেলিশিয়াসলি ভাবে তৈরি করি, মুখরোচক ভাবে একই জিনিস একই পদ, তেমনি একটা কাজকে নানা রকম দৃষ্টিভঙ্গি দিয়ে নানা রকম একটা অ্যাকশনটাকে চেঞ্জ করে দিয়ে কিন্তু আমার মোটো বা লক্ষ্য একই থাকবে, কনসেন্ট্রেশন ডেভেলপিং এর উপর কাজ করা। আমি একদিন পুঁতি দিয়ে মালাও মারতে পারি, কোনদিন পেন্টিং দিয়ে করতে পারি, কোনদিনও হাতের কোনো কাজ দিয়েও করতে পারি, ইট ডিপেন্ডস। বাট আমার মোটো থাকবে ওই স্কিলটা ওই লেভেলটাকে রিচ করাটা, কিন্তু আমার বিভিন্ন আঙ্গিকে আমি করতে পারি। তো এই জায়গাটা বা অ্যাকসেপ্টেন্স তো অবশ্যই আপনাকে যে কোনো জিনিসে, নট অনলি স্পেশালি এবল চিলড্রেনদের ক্ষেত্রে, আমাদের বড়দের ক্ষেত্রেও আমি বলছি, আমাদের অনেক কিছু অ্যাকসেপ্টেন্সের উপর কিন্তু অনেক জিনিস স্মুথ হয়, তাতে পজিটিভ অ্যাটিটিউড ডেভেলপ হয়। তো অ্যাকসেপ্টেন্সটা শুড বি নিডেড এদের জন্য এবং আমাদের বাবা মায়েদের জন্য। খুব সুন্দর একটা না, খুব ভালো সুন্দর কমেন্ট এসছে একজন প্যারেন্টের কাছ থেকে, একটু পড়ি তাহলে হয়তো যারা, ওকে কি দেখা যাচ্ছে জানি না, হয়তো দেখা যাচ্ছে যে তাহলে যারা অনেক প্যারেন্টরা আমরা অনেক সময় খুব মায়ুস থাকা, যাকে বলে মায়ুস থাকি, তো মানে সে ওই স্পেশাল নিডেড হই বা স্পেশাল নিডেড নাই হোক, নানা কারণেই আমরা অনেকে মায়ুস থাকি, তাহলে একটু ভালো লাগবে। ইসরাত মুনমুন বলছেন, আই এম ওয়ান লাইক সাচ, মাই ডটার ইজ 15 ইয়ার্স। শোনা যাচ্ছে কি আমাকে? I am one like such, my daughter is 15 years. Firstly, I made a choice, me or my child. In my case, I chose my child. Secondly, patience and understanding. A child and step-by-step method applied to develop. No matter when you accept it, all that matters is how and we can learn to manage. Very good. একদম খুব সুন্দর, একদম মানে যথাযথ। আর একটা কথা, আমি জানি না, আমরা বোধহয় মোস্টলি আমাদের ডিসকাশনের শেষেই প্রায় চলে এসেছি, এটাকে গ্যালারি ভিউয়ে করে দিই। সুস্মিতা কোথায় গেল আমি জানি না, ওদের কানেকশন জয়েন করতে পারছে না, মেসেজ করলো। তাই তো স্যার আপনি কি লিংকটা আরেকবার শেয়ার করতে পারবেন নাকি? আমার কাছে তো নাম্বারটা নেই। আর আপনারা যদি আর কিছু বলতে চান। একটা জিনিস আমরাও আজকে এই কমিউনিকেশনের মাধ্যমে আমরাও লার্ন করলাম যে ভালো শ্রোতা ছিলেন অনেকে, আমি জানি না 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 অনেকেই ছিলেন এবং খুব সুন্দর মনোযোগ দিয়ে। অন্য সময় আমি দেখেছি লাইভ গুলো যে হয় অনেক সময়, এটা আমি কাউকে ছোট করছি না, জানি মানে যা হয় মানে প্যারেন্টস, হ্যাঁ মানে একটা অনেক সময় হয় যে একটা অস্থিরতা কাজ করে যে আমি আমার প্রশ্নটা আগে একটু করে ফেলি, নাহলে হয়তো চলে যাবে। কিন্তু আজকে মনে হলো সবাই যেন মনে হলো যে না, একটু হয়তো শুনি, আগে ভালো করে শুনে নিই, বুঝে নিই, তাহলে হয়তো ভালোভাবে জিনিসটা বুঝতে পারবো। দ্যাট ইজ ভেরি গুড। আমার মনে হয় আর কোনো যখন কোয়েশ্চেন্স নেই ওয়েন্ড আপ করতে পারি। লাস্টলি মেসেজ সমস্ত পেরেন্টসদের ক্ষেত্রে এবং আমাদের জন্য সেটা হচ্ছে যে কমিউনিকেশন অবশ্যই একটা ডে বাই ডে ডেভেলপিং জিনিস, এটা একদিনে সবকিছু হয় না। সবকিছু সে সম্পর্কে বলুন, সন্তানের সম্পর্কে বলুন, ভালোবাসার সম্পর্কে বলুন, শত্রুতার সম্পর্কে বলুন, সব জায়গায় কমিউনিকেশন অনিবার্য। তো সেই কমিউনিকেশনটাতে আমাদের সবাইকে একটু ডেভেলপিং এর দিকে মনোযোগ দিতে হবে। কানেকশন লস্ট, খুব খারাপ। এবং সব থেকে বড় কথা, স্পেশালি এবল চিলড্রেনদের বাবা মাকে বা যারা দেখেন সন্তানদের, তাদের সবার ক্ষেত্রে আমার একটা অভিমত আমি দিচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাকসেপ্টেন্সে ভীষণ জোর আছে। If you accept, then you will gain the power, positive power.
এই অ্যাকসেপ্টেন্সটা যদি আপনারা সঠিকভাবে সুন্দরভাবে করতে পারেন, আমরা পারবেনও, সেখানে একটু মোটিভেশনের দরকার। এই মোটিভেশনটা আপনারা কোনো কনসালটেন্টের থেকে, থেরাপিস্টদের থেকে, বা ইফ আপনি যেটা চান, আমরা যে এখনো অনেকেরই, আমাদের অনেক শিক্ষিত মানুষদের মধ্যে আমাদের একটা বদ্ধমূল ধারণা যে সাইকিয়াট্রিস্টের কাছে কেন যাবো, সাইকোলজিস্টের কাছে কেন যাবো। তো সেক্ষেত্রে কিন্তু নিজেদের একটা সেলফ কাউন্সিলিং কিন্তু প্রত্যেকটা মানুষেরই মনে হয় আজকালকার দরকার। এত হেক্টিক শিডিউল সবাই আমরা ডিল করি, সেখানে কিন্তু যদি মনে করেন যে আমার কমিউনিকেশন ইন্টারফারেন্সেস আসছে, বা আমি পজিটিভ অ্যাটিটিউড করতে পারছি না, সে আমার সন্তানের সাথেও, বাড়ির লোকের সাথেও, সেখানে যদি নিজেকে একটু সেলফ কাউন্সিলিং করতে পারেন, দ্যাট উইল বি বেটার। আর যদি অনেক সময় আমরা নিজের মনে করি আমরা পারছি না নিজেকে করতে, দেন if you require or need any expert opinion, then you should consult with a psychologist. এবং অ্যাকসেপ্টেন্স করুন, পজিটিভ ভাইবস রাখুন, বাচ্চার সাথে কোয়ালিটি টাইম দিন, বাচ্চার সাথে ইউ হ্যাভ টু লিসেন অ্যাট ফার্স্ট, টক টু দেম, নিডটাকে এস্টাবলিশ করতে দিন। এবং যাদের যেমন একটি 9 ইয়ার্স এর বাচ্চা, যে এক্সাম্পলটা দিয়ে আমি বলছি, ওই কোশ্চেন অ্যান্সারিং সেশন যদি বাচ্চা যদি একটু টু ওয়ে চ্যানেলিং প্রসেস যদি বাচ্চা ডেভেলপ করতে পারে, সেখানে স্টোরি টেলিং এর মাধ্যমে, ডেইলি অ্যাক্টিভিটিস এর মাধ্যমে তাদের আরো ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করুন। আবার বলছি, এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ কান্ট develop without the receptive language acquirement properly. তো রিসেপটিভ ল্যাঙ্গুয়েজটা আগে আপনি খাওয়ান, তারপরে তো বাচ্চা সেটা আউটবাস্ট করবে। তো আপনি সেটাকে এসে দেখতে হবে তার বয়স অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী, তার মানসিকতা অনুযায়ী, সবকিছুর উপর ডিপেন্ড করে কিন্তু কমিউনিকেশনটা একটা পজিটিভ কমিউনিকেশন হয়, ফ্রুটফুল কমিউনিকেশন হয়, এফেক্টিভনেস থাকে সেই কমিউনিকেশনটা। থ্যাংক ইউ। খুব ভালো বললেন অর্চিতা ম্যাডাম। আমাদের দুজনই কানেক্টেড, কিন্তু ফর সাম রিজন দে কান্ট কানেক্ট টু অডিও। শাহিদুল স্যারও আছেন, সুস্মিতা ম্যাডাম আছে, আবার দুজন ডিসকানেক্ট হয়ে যাচ্ছেন। এবার আমি বুঝতে পারছি না কি করব। They can't listen to us. Shahidul sir, can you listen to us? I think no. আজকে সাইদুল এমনি তো নেটটা প্রবলেম করছে। So what should we do? Should we finish the live here? আমি আসলে কথা দিয়েছিলাম আজকে লাইভে যারা ছিল তাদের ইন্ট্রোডাকশনটা আমি লাস্টে দেব, তো এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, আমি সেটা বলে নিয়ে ফিনিশ করি। তাহলে যারা নতুন, আমরা মোটামুটি যারা কলকাতার, ওয়েস্ট বেঙ্গলের আছি সবাই সব জানি আপনাদের পরিচয়, আমি তাও একটু বলে দিই ফর্মালি। আমাদের সাথে আজকে ছিলেন মোহাম্মদ শাহিদুল আরিফিন, BASLP, MASLP, certified in oral placement therapy and picture exchange communication system, fellowship in autism spectrum disorder, audiologist and speech language pathologist at IPG, MER and SSKM hospital. স্যার এখন কানেক্টেড, কিন্তু স্যারকে ভিডিওতে দেখা যাচ্ছে না। দেন আমাদের সাথে ম্যাডাম এখনো আছেন ভিডিওতে, অর্চিতা পান্ডা, ক্লিনিক্যাল অডিওলজিস্ট এন্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, ওয়ার্কিং ইন বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটাল, নর্থ 24 Parganas, ওয়ার্কিং ইন দিস ফিল্ড সিন্স লাস্ট 15 years. আর যেটা ম্যাডাম এখানে মেনশন করেননি, ম্যাডাম কিন্তু অটিজম মুভমেন্ট থেরাপিতে সার্টিফাইড। থ্যাংক ইউ। এন্ড ইউ অলসো। হ্যাঁ, কিন্তু আমি তো যাই হোক, আমি তো অ্যাজ এ প্যারেন্ট, কিন্তু ইউ আর মানে কি প্রফেশনাল হিসেবে সার্টিফাইড, সেটা একটা আলাদা মাত্রা। থ্যাংক ইউ সো মাচ। আর সুস্মিতা শ্যামল ম্যাডামও ডিসকানেক্ট হয়েছেন ফর নেটওয়ার্ক ইস্যু। এই প্রযুক্তির ভালো দিকের সাথে একটা নেগেটিভ দিক হচ্ছে কে যে কখন ডিসকানেক্ট হয়ে যাবে উই নেভার নো। তো ম্যাডাম ডিসকানেক্ট হয়েছেন, ম্যাডামের আমি ওটা বলে দিচ্ছি ডেজিগনেশনটা। সুস্মিতা শ্যামল ম্যাডাম ইজ ব্যাচেলর ডিগ্রি ইন স্পিচ হিয়ারিং and masters in cognitive science, and having 7-year experience in this field. Right now she is working in her own clinic in Navi Mumbai. আরেকজন ম্যাডাম পৌলভী চক্রবর্তী ম্যাম, due to technical reason can't join us. Ma'am having her own clinic in প্রয়াস মুকুন্দপুর। এই তো স্যার আছে, স্যার শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আজকে
না নেটওয়ার্ক স্যার আমি স্যার একটা ক্লোজিং নোট দিয়ে আমাদের আজকের এটা শেষ করুন। থ্যাংক ইউ সবাইকে, আপনাকে বিশেষ করে, কারণ আপনি আপনার মধ্যে এত এনার্জি আছে। মাঝে মাঝে আচ্ছা আমি মিউট করছি, কেন আমারটা অন থাকলে আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, শোনা যাচ্ছে? বলছি যে থ্যাংক ইউ সবাইকে, বিশেষ করে আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এত এনার্জি, এত বিভিন্ন বিষয় নিয়ে যে মানুষের বা প্যারেন্টসদের মধ্যে এবং স্যার আবার ডিসকানেক্টেড। যাই হোক, পুরো লাইভটা খুব ভালো হয়েছে। আচ্ছা আমরা আরেকবার চেষ্টা করব। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ ডিসকানেক্ট হয়েছে মনে হয়। স্যার আপনি কানেক্টেড, কিন্তু ভিডিও দেখা যাচ্ছে না। হ্যাঁ সেটাই, মানে ভিডিও দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। তো আমি অ্যাকচুয়ালি যেটা বলছিলাম যে সকলকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে সুমিত্রা ম্যাডামকে, কারণ আপনার যে এনার্জি এবং ডাইনামিক এক্স্যাক্টলি। তো অনেক ধন্যবাদ। সেখান থেকেও প্রত্যেকের শেখার আছে আমাদের শরীর। আরেকটা হচ্ছে যে আমাদেরকে আগে নিজেদেরকে ভালো থাকতে হবে, মানে পেরেন্টসরা হোক এবং প্রফেশনালসরাও। আমরা যদি নিজেরা ভালো না থাকি তাহলে কিন্তু আমরা ভালো কাজ বা বাচ্চাদেরকে ভালো রাখা সেটা কিন্তু আমরা করতে পারবো না, এটা আমার মনে হয়। তো তার জন্য আমাদের উচিত প্রত্যেককে আমাদের নিজস্ব বিভিন্ন যে সমস্যা, স্ট্রেস লেভেল, সেখান থেকে তোরা সম্ভব আমরা ওইগুলো থেকে ওভারকাম করে বাচ্চাদের এবং বাচ্চাদের সমস্যাগুলো নিয়ে এবং বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা এগিয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই খুব ভালো থাকবেন, এই শুভকামনায় রইল সবার জন্য। আর বাচ্চাদেরকে নিয়ে ভালো থাকবেন। তাহলে শেষ করছি আজকের লাইভটি। থ্যাংক ইউ, বাই।